হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের তরঙ্গের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা মেনলি অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব, যেগুলো আমরা হচ্ছে মানে কনসেপ্টটা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি। তো আজকে মোটামুটি বলা যায় 10 থেকে 12টার মতো ম্যাথ প্রবলেম সলভ করবো আমরা, যেগুলো হচ্ছে একাডেমিক অ্যাডমিশন দুই জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো স্টার্ট করা যাক ওয়েভের 2 নম্বর ক্লাস। আচ্ছা, তো প্রথম ম্যাথ প্রবলেম হচ্ছে আমাদের এটা। এখানে কি বলা হয়েছে খেয়াল করো, যে একটি তারে সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে y = -2 sin 9.4248 5t + 20/17 x। অনেক বড় একটা সমীকরণ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ইউনিট যে কনভার্সনটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো বলছে কি এক্সটা হচ্ছে সেন্টিমিটারে থাকবে, এক্স কোনটা, ওই যে পথ পার্থক্য যেটা ছিল, ওয়াই কোনটা, ওই কণাটার যে সরণের ইকুয়েশনটা, সেটা বলছে কি মিটার এককে, এবং টি হচ্ছে সেকেন্ডের ভিতরে প্রকাশিত। আচ্ছা, তারপর আমাকে জিজ্ঞেস করা হয়েছে তরঙ্গের বেগ কত, কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, বিস্তার কত, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক কত, এগুলো বের করতে বলছে। আচ্ছা, তো আমি প্রথমে এখান থেকে এই যে ইকুয়েশনটা আছে সেটা একটু লিখি। যে এখানে কি কি দেওয়া আছে খেয়াল করো, যে y দেওয়া আছে হচ্ছে -2 sin, তারপরে কি দেওয়া আছে 9.4 9.4248 এটা দেওয়া আছে, আর পাশে হচ্ছে আছে 5t + 20/17 এটা হচ্ছে এক্স, এটা দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের আদর্শ সমীকরণটা কি ছিল? অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণ ছিল হচ্ছে y = a sin 2π/λ vt - x। এটা ছিল হচ্ছে আমাদের তরঙ্গের আদর্শ সমীকরণ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ইউনিট কনভার্সনটা নিয়ে যদি একটু কথা বলি। এখানে তোমার এক্স এর ইউনিট যা হবে, এক্স এর সাথে রিলেটেড, এক্স এর সাথে রিলেটেড বলতে সাইনের ভিতরে কিন্তু এই পুরোটা পার্ট আছে। অর্থাৎ এখানে এক্স এর ইউনিট যা হবে, ভি এর ইউনিটটা তাই হবে, ল্যামডার ইউনিটটাও তাই হবে। যেমন ধরো আমি যদি বলি এক্স এর ইউনিটটা যদি সেন্টিমিটারে হয়, তাহলে এই ভি এর ইউনিটটা অবশ্যই সেন্টিমিটার পার সেকেন্ডে হবে, ল্যামডার ইউনিটটা অবশ্যই সেন্টিমিটার হবে। যদি এক্স এর ইউনিট মিটারে হয়, তাহলে ভি এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড, ল্যামডার ইউনিট হবে হচ্ছে মিটার। অর্থাৎ সেম, মানে মোদ্দা কথা হচ্ছে এখানে আমার ল্যামডা, ভি, এক্স, এই তিনটা হবে এখানে সেম ইউনিট হবে। সেম ইউনিট, সেম ইউনিট। সেম ইউনিট বলতে এক্স এর একক যদি মিটার হয়, ব্যাগের একক কিন্তু মিটার, ব্যাপারটা এমন। সেম ইউনিট বলতে আমি বুঝাই দিচ্ছি, এক্স এর একক যদি মিটার হয়, ব্যাগের একক হবে মিটার পার সেকেন্ড, এরকম কথা আর কি। আর বাকি থাকলো কি, এখানে বাকি থাকলো হচ্ছে এখানে এ বাকি থাকলো, আর হচ্ছে ওয়াইটা বাকি থাকলো। তাহলে সাইনের পার্ট যদি আমরা বাদ দিই, তাহলে এই ওয়াই এর সাথে কিন্তু এটা সরাসরি সম্পর্কযুক্ত। তার মানে এখানে এ এর এককটা যা হবে, ওয়াই এর এককটা কিন্তু এক্স্যাক্টলি তাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই আর এ যেটা আছে, তারা দুইজন হবে এখানে সেম ইউনিটের। সেম ইউনিটের, হয় দুইজনই সেন্টিমিটার হবে, না হয় দুইজনই মিটার হবে, বাট একটা সেন্টিমিটার একটা মিটার এরকম পসিবল না। আচ্ছা, তো এবার এই কোয়েশ্চেনটার মধ্যে আসি। তো এই ইকুয়েশনটার মধ্যে আচ্ছা, আগে হচ্ছে আমরা একটু একক গুলা নিয়ে একটু কথা বলেছিলি এখানে। যে এখানে হচ্ছে আমার ওয়াইটা দেওয়া আছে হচ্ছে মিটারে, ওয়াইটা দেওয়া আছে হচ্ছে মিটারে, তার মানে বিস্তার যেটা আছে সেটা অবশ্যই আমার মিটার এককে হবে। তারপর এখানে এক্সটা দেওয়া আছে সেন্টিমিটারে, এক্স হচ্ছে এখানে সেন্টিমিটারে দেওয়া আছে। তার মানে এখানে অবশ্যই ভি, ভি মানে কি তরঙ্গের বেগ, কণার বেগ না কিন্তু তরঙ্গের বেগ। ভি আর ল্যামডা এরাও কিসে আসবে, সেন্টিমিটার, সেন্টিমিটারে আসবে আর কি। যে ভি আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, ল্যামডা আসবে সেন্টিমিটার। তো এখন আমি এই যে সমীকরণটা যেটা আমার গিভেন, সেটাকে যদি আমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তো আমি দেখতেছি যে এখানে এক্স এর সহগ, হ্যাঁ, এখানে যেহেতু প্লাস দিয়ে দিচ্ছে, তো ধরো আমরা এখানে প্লাস দিয়ে দেখালাম, সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা প্লাস দিয়ে দেখালাম, এটা ধরো প্লাস দিয়ে দেখালাম। আচ্ছা, তো এখানে এক্স এর সহগ কত, 1, কিন্তু এখানে এক্স এর সহগ কত, 20/17। তো আদর্শ সমীকরণের সাথে যদি আমি কম্পারিজন করতে যাই, তাহলে কিন্তু আমার এক্স এর সহগটাকে 1 বানাইতে হবে। তো এক্স এর সহগকে আমি 1 বানাবো কিভাবে, যদি আমি এখান থেকে 20/17 কে যদি কমন নিতে পারি, তাহলে কিন্তু এক্স এর সহগটা আমার 1 হবে। তো এবার একটা কাজ করো, যে y = -2, তো আমি এখানে রাখলাম, সাইন থাকলো এখানে 9.4248, এই জিনিসটাকে আমি এখানে রাখলাম। রাইট, এবার হচ্ছে আমি ভিতরে যেটা ছিল 20/17, এটার হচ্ছে আমি এবার একটু কমন নিয়ে ফেলি। তাহলে এটারে যদি আমি কমন নিই, তাহলে এখানে কত আসবে, যে 20/17 আমি কমন নিয়ে ফেললাম এখান থেকে। তাহলে আর ভিতরে বাকি থাকলো কি, সেই জিনিসটা একটু মুছে দিই। তাহলে ভিতরে বাকি থাকলো হচ্ছে আমার এখানে 5t। শুধু কি 5t না, কিন্তু কারণ আমি যখন এখান থেকে 20/17 যখন কমন নিছি, তো 5টির সাথে যদি ব্যালেন্স করতে চাই, তাহলে এখানে কিন্তু আমার 17/20 কে একটা গুণ করা লাগবে। 17/20, তাহলে কিন্তু ব্যালেন্স হলো। এই যে 20/17 সাথে 17/20 গুণ করলে কিন্তু আলটিমেটলি আমার 5টি থাকতেছে এখানে। আচ্ছা, আর বাকি আছে কি, জাস্ট হচ্ছে এবার এক্স বাকি আছে। এবার এই জিনিসটা, তো এটা কিন্তু অনেকটা আমার আদর্শ সমীকরণের মতো দেখতে হইলো। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি তুলনা করি, তো এখন আমার প্রথমে বের করতে বলছি কি, যে তরঙ্গের বেগ। তার মানে আমি তো জানি যে টি এর সাথে যেটা থাকে সেটা কি আসলে তরঙ্গের যে বেগ সেটা। তাহলে এখানে টি এর সাথে কি আছে, যে 5 × 17/20 এটা। তাহলে আমার 1 নম্বর আনসার কিন্তু চলে আসছে, যে তরঙ্গের যে ভ্যালোসিটি সেটা কত, 5 × 17/20। 5 × 17/20, আর এককটা কি হবে, একক কিন্তু হবে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ এক্স কিন্তু সেন্টিমিটারে বলে দিছে। আচ্ছা, এবার 2 নম্বরে আসি, যে কম্পাঙ্ক বের করা লাগবে। 2 নম্বর, কম্পাঙ্ক কিভাবে বের করতে পারবো? কম্পাঙ্ক বের করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, আমি যদি এখানে ধরো ল্যামডাটা যদি কোনোভাবে ক্যালকুলেট করতে পারি, তাহলে কিন্তু আমার কম্পাঙ্কটা চলে আসবে।
যেমন ধরো আমি এই যে 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ, ভিটি প্লাস এক্স এর সামনে কি আছে, 2 পাই বাই ল্যামডা। আর এখানে এখানে হচ্ছে আমার 2 পাই বাই ল্যামডা সমান কোনটা হবে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কিন্তু হবে এখানে আমার 2 পাই বাই ল্যামডাটা। তাহলে আমরা এখান থেকে যে 2 পাই বাই ল্যামডাটা যদি প্রথমে ক্যালকুলেট করি, যে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল, তাহলে কত আসবে, এই যে 9.4248 ইন্টু হচ্ছে 20/17, 20/17 আসলে এটা। আচ্ছা, তো এবার এখান থেকে কি ক্যালকুলেট করবো, এখান থেকে জাস্ট হচ্ছে ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো। আচ্ছা, ল্যামডা হচ্ছে আমাকে 3 নম্বরে বের করতে বলছে, তাহলে এটা আমি 3 নাম্বারটা আগে বানাবো। তো এখান থেকে ক্যালকুলেট করবো, ল্যামডার ভ্যালু চলে আসবে, আর একক কিসে আসবে, যেহেতু আমার এক্স এর একক সেন্টিমিটারে আছে, ভি এর একক সেন্টিমিটার/সেকেন্ডে, তাহলে ল্যামডা কিন্তু অবশ্যই এখানে সেন্টিমিটারে আসবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত হইলো। এরপর হচ্ছে চলো আমরা 2 নাম্বারটা আসি, যে কম্পাঙ্ক বের করতে বলছি, তাহলে কম্পাঙ্ক হতে এবার বের করা একদম ইজি। যে আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল এফ ল্যামডা, বা ল্যামডা ইকুয়াল হচ্ছে কি ভি, সরি, এফ ইকুয়াল হচ্ছে ল্যামডা ভি/ল্যামডা। আচ্ছা, তো এখন ভি কত, ভি তো আমি বের করছি, ওই যে 1 নাম্বার থেকে হচ্ছে আমি ভিটা বের করছি, তারপর হচ্ছে 3 নাম্বার থেকে হচ্ছে আমি ল্যামডাটা বের করছি। তাহলে এগুলো বসে দিবা, আমার 2 নাম্বারের আনসার ফ্রিকোয়েন্সিটা চলে আসবে হার্টজ ইউনিটে। তারপর বের করতে বলছে হচ্ছে বিস্তারটা, বিস্তার বের করতে বলছে। তো বিস্তার কিন্তু আমার অলরেডি ইকুয়েশনের মধ্যে আছে, যে সাইনের আগে যেটা থাকে সেটাই হচ্ছে বিস্তারটা। বাট এখানে বিস্তার কিন্তু -2। আমি যখন গত ক্লাসে গ্রাফগুলো যখন পড়াছিলাম, তখন কিন্তু বলছিলেন যে বিস্তার কিন্তু নেগেটিভ হবে না। নেগেটিভটা দিয়ে বোঝায় হচ্ছে যে তোমার তরঙ্গটা মানে কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, মানে শুরু যখন হবে, যেহেতু সাইন কার্ভ, উপরের দিকে শুরু হবে না নিচের দিকে শুরু হবে, এইটা ডিফাইন করে হচ্ছে মাইনাসটা। তো বিস্তারের ভ্যালুর মধ্যে কিন্তু মাইনাসের কোনো ইফেক্ট নাই। বিস্তার কত, বিস্তার হচ্ছে 2। একক কি আসবে, ওয়াই একক যেহেতু মিটার, তো আমার বিস্তারটা কিন্তু আসবে হচ্ছে মিটার একক, তার মানে এই কথা হচ্ছে কত, 2 মিটার। আচ্ছা, এটাও হলো। আর বাকি হচ্ছে কৌণিক বেগ বা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক বেগ বা এখানে আমরা কি বলতাম, ওমেগা বলতাম। তাহলে আমার 5 নাম্বারটা কি হবে, ওমেগা। তো ওমেগার ফর্মুলা কি ছিল, যে 2 পাই এফ, 2 পাই এফ, তাহলে 2 পাই তো বসাই দিব এখানে। আর এফ এর ভ্যালু তো পাইছি, কততে পাইছি, এই যে 2 নাম্বারে পাইছি কিন্তু এফ এর ভ্যালু, এই যে 2 নাম্বার ইকুয়েশনে পাইছি। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে ওমেগা ক্যালকুলেট করবা, একক আসবে হচ্ছে রেডিয়ান আর হচ্ছে সেকেন্ড। তো এই হচ্ছে ছিল যে আমাদের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন এইচএসসি তে আসে, অ্যাডমিশন টেস্টেও কিন্তু আসে আসে। তো একটু কেয়ারফুল থাকবা, কোথাও যাতে ভুল না হয়। বিশেষ করে হচ্ছে আমি যখন একক গুলা যখন কনভার্ট করতেছি, সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা লাগবে। যেখানে ল্যামডা ভি এক্স তিনটা হবে সেম ইউনিটের, আর হচ্ছে বিস্তারটা আর কণার সরণ যেটা, তারা হবে হচ্ছে দুইজন সেম ইউনিটের। এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকা লাগবে এখানে। আর বাকি সবকিছু মোটামুটি হচ্ছে পিরিয়ডিক মোশনে আমরা যে যে টাইপের ম্যাথ করে আসছি ওইগুলোর মতো প্রায়। আচ্ছা, তো এতটুকু হলো। এরপর হচ্ছে আমরা নেক্সট জায়গায়, নেক্সট হচ্ছে এখানে বলা আছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল 0.3 ইন্টু সাইন 40t মাইনাস 0.3 এক্স। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে প্রথমে। তো প্রথমে আমরা এটাকে একটু আদর্শ সমীকরণটার মতো একটু বানাই নিই। তো আদর্শ সমীকরণ কি ছিল, যে এক্স এর যে সহগটা ছিল সেটা কিন্তু 1 হওয়া লাগবে, হ্যাঁ, +1 অথবা -1। তো এখানে কি আছে, আমার 0.3 আছে, তাহলে এই 0.3টাকে হচ্ছে সরাইতে হবে এখান থেকে। তো 0.3 কে যদি আমি সরাই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে অনেকটা এরকম, যে ওয়াই ইকুয়াল 0.3, সাইন থাকতেছে এখানে 40t থাকতেছে এখানে, আর হচ্ছে মাইনাস, আচ্ছা আমি একবারে কমন নিয়ে ফেলি 0.3টাকে। তো 0.3 কে যদি একবারে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে 40t। ব্যালেন্স করার জন্য কি কাজ করা লাগবে, যে 1/0.3 করা লাগবে 40t এর সাথে, মাইনাস এক্স বাকি থাকবে এখানে। আচ্ছা, এতটুকু পর্যন্ত হইলো। এবার আসি, আচ্ছা এবার এবার হচ্ছে আমার একক নিয়ে কিছু বলা আছে না, একক একক নিয়ে কিন্তু কোনো কথা বলা নাই। যদি কিছু বলা না থাকে তাহলে আমরা সবগুলো এসআই ইউনিটে ধরে নিব সবকিছু। আচ্ছা, এবার 1 নাম্বার আসি, আমাকে ওয়েভ লেন্থ বের করতে বলছে। তো ওয়েভ লেন্থ বের করার জন্য আমরা কি জানি, যে এই যে 0.3 যে ভ্যালুটা, এটা কার ভ্যালু হয়, যে 2 পাই/ল্যামডার ভ্যালু। এখান থেকে আমরা লিখতে পারবো যে 2 পাই ডিভাইডেড হচ্ছে ল্যামডা ইকুয়াল হচ্ছে 0.3, 0.3। তো এখান থেকে ইজিলি আমার ল্যামডার ভ্যালু চলে আসবে। সেটা হচ্ছে কত, যে 2 পাই ডিভাইডেড হচ্ছে 0.3, 2 পাই ডিভাইডেড 0.3, যেহেতু আমার কোনো ইউনিট মেনশন করা নাই, তো এটা কিন্তু আমরা সরাসরি মিটার এককই পাবো, মিটার এককে পাইলাম। আচ্ছা, 2 নাম্বারে বের করতে বলছে, তাহলে 1 নাম্বারটা ডান। 2 নাম্বারে বের করতে বলছে যে এক্স ইকুয়াল 2 মিটার এবং এক্স ইকুয়াল 7.232 মিটার দূরে অবস্থিত কণাদের দশা পার্থক্য কত, দশা পার্থক্য বা ডেল্টা বা ফাই, এটাই বলো বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমে, যেহেতু এখানে আমার পথ পার্থক্য দেওয়া আছে, ধরো পথ পার্থক্য আমি ডেল্টা এক্স বললাম। তো পথ পার্থক্য আমার কত দেওয়া আছে, এই যে 7.232 মাইনাস হচ্ছে 2, এটা হচ্ছে পথ পার্থক্যটা দেওয়া আছে এত মিটার, বা কত বলা যায়, যে 5.232, 5.232 এত মিটার, হচ্ছে পথ পার্থক্য দেওয়া আছে। বের করতে বলছে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মাঝে সম্পর্কটা কেমন ছিল, মনে রাখার টিপস কি ছিল, যে এখানে আমি দুইটা দাগ দিয়ে এক জায়গায় লিখবো হচ্ছে দশা পার্থক্য, আর এক জায়গায় লিখলাম হচ্ছে পথ পার্থক্য। পথ পার্থক্যের সাথে সম্পর্ক হচ্ছে ল্যামডার, দশা পার্থক্যের সাথে সম্পর্ক হচ্ছে 2 পাই এর। তাহলে এখান থেকে আমার কাজ হচ্ছে এবার ডেল্টার ভ্যালুটা বের করা। তাহলে ডেল্টা ইকুয়াল, ডেল্টা এক্স মানে কত, এই যে 5.232, এটা থাকলো। আর হচ্ছে নিচে কত হবে, ল্যামডা। আচ্ছা, ল্যামডার ভ্যালু কত পাইছি, আচ্ছা ল্যামডার ভ্যালু আমরা হচ্ছে মিটারে, আচ্ছা সবকিছু মিটার। আচ্ছা, ল্যামডার ভ্যালু তাহলে এখানে বসাই দিবে, যে 1 নাম্বার থেকে যেটা পাচ্ছি ল্যামডার ভ্যালু বসাই দাম। আর বাকি থাকলো এখানে কি 2 পাইটা বাকি থাকলো, তাই তো, হ্যাঁ 2 পাই বাকি থাকলো। তো এটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আসবে হচ্ছে আমার রেডিয়ান ইউনিট আসবে।
ডেল্টা বা ফাই এটা আসবে হচ্ছে রেডিয়ান ইউনিটে। আচ্ছা, এটা হলো। এরপরে আসি যে কণার বেগ সর্বোচ্চ কত হবে, অর্থাৎ ভি ম্যাক্সিমামটা বের করতে বলা হয়েছে। তো এই ভি ভি ম্যাক্সিমাম কিন্তু আমরা পিরিয়ডিক মোশন চ্যাপ্টারে কিন্তু অলরেডি পড়ে আসছি এগুলো কিভাবে বের করে। যে ভি ম্যাক্স, এটার ইকুয়েশন কি ছিল আমাদের, এ ওমেগা। ভি ম্যাক্স মানে ছিল হচ্ছে এ ওমেগা। আচ্ছা, এখন এ এর ভ্যালু কত, এই যে সাইনের সামনে যেটা থাকে সেটা কি আসলে এ এর ভ্যালু 0.3 মিটার। তাহলে বসাও এখানে যে ভি ম্যাক্স ইকুয়াল 0.3 ইন্টু ওমেগা। ওমেগা মানে কত, 2 পাই এফ। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। তো এখানে থাকলো হচ্ছে আমার 0.3 ইন্টু 2 পাই থাকলো। আচ্ছা, এফ মানে কি ছিল, যে ভি ইকুয়াল যদি এফ ল্যামডা হয়, ভি কি তরঙ্গের বেগ, ভি ইকুয়াল যদি এফ ল্যামডা হয় তাহলে এফ ইকুয়াল কত, যে ভি বাই ল্যামডা। ভি বাই ল্যামডা। আচ্ছা, তো এখন ভি কি আমরা বের করছি না, এখনো ভি কিন্তু বের করা হয় নাই। তো আমরা এখান থেকে হচ্ছে, আচ্ছা একবারে লিখি, যে 0.3 থাকলো এখানে, 2 পাইটা থাকলো এখানে। ল্যামডার ভ্যালু কিন্তু আমরা বের করছি, ওই যে 1 নম্বরে আমরা ল্যামডার ভ্যালু বের করে আসছি, এখন ভি এর ভ্যালুটা বের করা লাগবে। তো ভি কিভাবে বের করা যায়, আচ্ছা ভি তো ইজিলি বের করা যাবে, যে টি এর সাথে যেটা থাকে সেটাই কি আসলে ভি। তো টি এর সাথে এখানে কি আছে, 40/0.3। তাহলে আমার এখানে ভি এর ভ্যালু কত আসবে, 40/0.3। তো এটা কিন্তু হচ্ছে আমার তরঙ্গের যে ভ্যালোসিটি আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি কিন্তু ভি ম্যাক্সটা পেয়ে যাবো, মিটার পার সেকেন্ড। ভি ম্যাক্স। হুম। এখানে যে ভি, হ্যাঁ টি এর সাথে যে ভি সেটা কিন্তু ভি ম্যাক্স, সেটা হচ্ছে যে কোনো সময়ের সাপেক্ষে মানে যে কোনো পয়েন্টের ভ্যালোসিটি আর কি। আর ভি ম্যাক্স যেটা, সেটা হচ্ছে আমার যে ওই যে যেই ভ্যালোসিটিটা আমরা বের করলাম, টি এর সাথে যে ভ্যালোসিটিটা ছিল সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে সেটার ক্যালকুলেশনটা হচ্ছে আমার এখানে ভি ম্যাক্সটা। ঠিক আছে। তো আশা করি এতটুকু বোঝা গেছে, সিম্পল প্রবলেম। আচ্ছা, তো আমরা তাহলে এরপর একটু আগাই, নেক্সট আগাই। সেগুলোর একটু সাইড করে দিই, সাইড করা যাবে এটা। হুম, আচ্ছা বাদ দিই, সাইড করা তো মনে হয় যাবে না, এই ভেঙে যাচ্ছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আশা করি এতটুকু বোঝা গেছে। তো এখন চলো আমরা নেক্সট আগাই। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা প্রবলেম দেওয়া আছে। রেকর্ড তো হইতেছে না, হ্যাঁ record তো হইতেছে। তারপর বলছে কি, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে y ইকুয়াল 10 sin 2 pi t বাই ক্যাপিটাল টি প্লাস হচ্ছে আলফা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আলফা সাইন আর কি। পর্যায়কাল 30 সেকেন্ড এবং টি ইকুয়াল 0 সময় দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, টি ইকুয়াল 7.5 সেকেন্ড, দশা কোণ বের করতে বলা হয়েছে। তো দশা মানে কিন্তু এক প্রকার কোণই নির্দেশ করে। তো এখানে কিন্তু এমন হইতে পারে যে এত সেকেন্ডে দশা নির্ণয়। আচ্ছা, তো প্রথমে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি একটু। যে আমাদের ইকুয়েশন যেটা দেওয়া আছে হচ্ছে যে y ইকুয়াল 10 sin, তারপর দেওয়া আছে 2 পাই স্মল টি, 2 পাই স্মল টি বাই ক্যাপিটাল টি প্লাস হচ্ছে আলফা। এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, তারপর বলছে পর্যায়কাল হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, পর্যায়কাল হচ্ছে 30 সেকেন্ড, তারপর টি ইকুয়াল 0 সময় দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে এই জিনিসটা হচ্ছে তুমি এবার বসাও, যে ওয়াই এর ভ্যালু বসাও হচ্ছে এখানে 5 সেন্টিমিটার। আচ্ছা, তো এই ওয়াই এর একক যা হয়, এ যেটা আছে তার একক সেম হয়, তাহলে এখানে আমরা বসাই দিই 10 সেন্টিমিটার। সমস্যা তো নাই। আচ্ছা, এখানে থাকলো হচ্ছে সাইন থাকলো। আচ্ছা, তো এখন এই টি এর জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে কি পুরোটা পার্ট জিরো হয়ে যাবে, জিরো প্লাস আলফা, এটা বাকি থাকলো। আচ্ছা, তো 5/10 মানে কত, হাফ। আর রেডিয়ানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমার আলফার ভ্যালু কত হবে, সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে পাই/6 রেডিয়ান। পাই/6 রেডিয়ানে আসলো। আচ্ছা, তোমার আলফাটা কি ছিল, আদি দশাটা আর কি, বা হচ্ছে দশা পার্থক্য বলা যায়। তারপর বলছে টি ইকুয়াল 7.5 সেকেন্ডে দশা কোণ নির্ণয় করো। এবার বের করতে বলছে দশা কোণ। আচ্ছা, দশা মানে কোনটা ছিল, যে সাইনের পরে যেটা থাকতো সেটাই কি আসলে আমার দশা ছিল। এই যে সাইনের পরে যেটা থাকতো তাকে আমরা বলতাম হচ্ছে কি দশা। আদি দশা বা দশা পার্থক্য ছিল হচ্ছে এটা, সাইনের পরে যেটা থাকতো তাকে বলতাম হচ্ছে দশা। এখন আমাকে বের করতে বলছে কি, 7.5 সেকেন্ডে দশাটা কত। 7.5 সেকেন্ডে আমরা যদি দশাটা বের করতে যাই, তাহলে সাইনের পরে যেটা আছে সেটাই কিন্তু দশা। সাইনের পরে কত আছে, যে 2 পাই স্মল টি বাই ক্যাপিটাল টি প্লাস হচ্ছে আলফা, এটাই কিন্তু আমার সেই দশাটা। তো এখন এখানে আমরা যদি ভ্যালু গুলো বসাই তাহলে 2 পাই থাকলো, এখানে স্মল টি এর ভ্যালু কত বলি যে 7.5 সেকেন্ড, ক্যাপিটাল টি মানে কত পর্যায়কাল, সেটা কত 30 সেকেন্ড। 30 সেকেন্ড কিন্তু বলে দিছে, এই যে পর্যায়কাল হচ্ছে এখানে 30 সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আলফার ভ্যালু তো বের করলাম যে পাই/6 রেডিয়ান। তো আমি পুরোটা ক্যালকুলেশন করলে আমি একক কিন্তু পাবো রেডিয়ান একক। তো এটা এখান থেকে ক্যালকুলেশনটা করে নিবি রেডিয়ান ইউনিটে। আচ্ছা, 1 নাম্বারটা হইলো। এবার আসছে 2 নাম্বারটা। 2 নাম্বারটার মধ্যে বলছে কি, যে 6 সেকেন্ড সময় ব্যবধানে দুটি অবস্থানে দশা পার্থক্য কত। তার মানে দশা পার্থক্য বের করতে বলছে তোমার সময় ব্যবধানের সাপেক্ষে আর কি। তো সময় ব্যবধানের সাথে দশা পার্থক্যের একটা ইকুয়েশন কিন্তু ছিল, মনে আছে? যেমন ডেল্টা ইকুয়াল আমরা কি পড়ছিলাম, যে 2 পাই স্মল টি বাই ক্যাপিটাল টি। এটাই তো ছিল ওই যে ডেল্টা ইকুয়াল, দেখো প্রিভিয়াস ক্লাসে কিন্তু পড়াইছি যে দশা পার্থক্যের একটা ইকুয়েশন, তোমার পথ পার্থক্যের সাথে সম্পর্কিত একটা ইকুয়েশন দেখাইছিলাম। আর হচ্ছে সময় ব্যবধান, এটার সাথে কিন্তু আরেকটা ইকুয়েশন দেখাইছিলাম, যে ডেল্টা ইকুয়াল 2 পাই স্মল টি বাই হচ্ছে ক্যাপিটাল টি।
আচ্ছা, তো এবার এই কোয়েশ্চেনটার মধ্যে আমরা যদি ভ্যালু গুলা বসাই তাহলে কত আসবে এখান থেকে? তো এখান থেকে আমরা যদি বসাই তাহলে ডেল্টা ইকুয়াল 2 পাই, তো এখানে থাকলো। আচ্ছা, তো সময় ব্যবধান কত বলছে? 6 সেকেন্ড। 6 সেকেন্ড আর পর্যায় কত হচ্ছে 30। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের রেডিয়ান এককে আনসারটা চলে আসবে। সহজ প্রবলেম তো, এগুলা এক্সামে আসলে কিন্তু ভুল করা যাবে না। হুম, সহজ প্রবলেম কিন্তু এগুলো। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট আগে দেখি নেক্সটে কি আছে। আর নেক্সট হচ্ছে আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখো কি বলা হয়েছে এটার মধ্যে। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল 10 sin 20 পাই টি সেন্টিমিটার, হ্যাঁ, মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে এই যে সেন্টিমিটার, এটা কার একক? এটা হচ্ছে ওয়াই এর এককটা। ওয়াই এর এককটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। আচ্ছা, মূল বিন্দুর সাপেক্ষে বলছে। আর কম্পন শুরু হওয়ার পরে টি ইকুয়াল 3 সেকেন্ড সময় সময় উৎস থেকে 10 মিটার দূরে কোনো বিন্দুর সরণ বেগ ত্বরণ নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার হলে উৎসের কম্পাঙ্কের ফলে সৃষ্ট তরঙ্গের বেগ নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো দুই জায়গাতে কিন্তু ব্যাগ নির্ণয় করতে বলছে। এইখানে হচ্ছে একটা ব্যাগ নির্ণয় করতে বলছে, এইখানে হচ্ছে আমার আরেকটা ব্যাগ নির্ণয় করতে বলছে। বাট প্রথম যে ব্যাগটা সেটা কার ব্যাগ? কোনো বিন্দু বা হচ্ছে কণার ব্যাগ। আর লাস্টের যে ব্যাগটা সেটা হচ্ছে তরঙ্গের ব্যাগটা। ঠিক আছে, তো তোমার বিন্দুর ব্যাগ কিভাবে বের করি? আমরা ডিওয়াই বাই ডিটির মাধ্যমে বের করি, রাইট? এইভাবে বের করি। আর তরঙ্গের ব্যাগ কি? ওই যে ভি ইকুয়াল এফ ল্যামডার যে ভিটা, বা তোমার অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণে টি এর সাথে যে ভিটা থাকে সেটা কিন্তু তরঙ্গের ব্যাগটা। ঠিক আছে, তো এগুলো প্যাচ লাগানো যাবে না কখনো। আচ্ছা, এতটুকু হইলো। এরপরে আসি, এরপরে আমাদের ইকুয়েশন একটা দেওয়া আছে। আচ্ছা, ইকুয়েশনটা থেকে আমরা কিছু লিখতে পারি কিনা দেখা যাক। তো এখানে আমরা ইকুয়েশনটা একটু লিখি যে কি দেওয়া আছে এখানে। ওয়াই ইকুয়াল 10 sin, তারপর হচ্ছে 20 পাই টি, 20 পাই টি। আচ্ছা, তো আমরা কিন্তু জানি যে অগ্রগামী তরঙ্গে আমাদের আদর্শ সমীকরণ যেটা ছিল সেটা দেখতে কিরকম ছিল, যে ওয়াই ইকুয়াল এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স অথবা ভিটি মাইনাস এক্স আর কি। ধরো আমরা মাইনাস এক্স চিন্তা করবো এরকম। অথবা আমাদের কিন্তু আরেকটা ইকুয়েশন হাতে ছিল, যে এই উপরে যে ইকুয়েশন এটা আসছিল কই থেকে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা থেকে আসছিল। এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। এখন আমার কোশ্চেনে যেই সমীকরণটা দেওয়া আছে সেটা দেখতে কার মতো? পুরোটার মতো না নিচেরটার মতো? অবশ্যই হচ্ছে নিচেরটার মতো। এই যে 10 sin 20 পাই টি, নিচেরটার মতো দেখতে। আচ্ছা, তো নিচেরটার মতো যদি দেখতে হয় তাহলে এটার সাথে কম্পেয়ার করে আমরা জিনিসগুলো লিখে ফেলি। তাহলে আমার এ এর ভ্যালু কত এখানে? এখানে এ এর ভ্যালু হচ্ছে 10। একক কি আসবে? এই যে ওয়াই এর একক সেন্টিমিটার, তার মানে এ এর একক কিন্তু সেন্টিমিটারে আসবে এখানে। আচ্ছা, আসলো। তারপর এখানে আর কি কি দেওয়া আছে? যে ডেল্টার ভ্যালু কত দেওয়া আছে? 0। হ্যাঁ, কিছু নাই মানে তো এখানে 0। এই যে ডেল্টা ছিল। ওকে, এটা হইলো। তারপর হচ্ছে আর কি কি দেওয়া আছে? আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হচ্ছে 20 মিটার। 20 মিটার। আচ্ছা, তাহলে কি বলতাম যে তরঙ্গ দৈর্ঘ্য এটা যদি মিটার এককে হয় তাহলে হচ্ছে আমার ওই যে এক্স আর তরঙ্গের যে বেগ, এই দুইটা জিনিসও কি আসবে? মিটার এককে কিন্তু আসবে। এই দুইটা জিনিসও এখানে মিটার এককে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানে টি এর সাথে, হ্যাঁ, টি এর সাথে হচ্ছে ছিল ওমেগা, তাহলে টি এর সাথে কত আছে? 20 পাই। তার মানে আমার ওমেগার ভ্যালু এখানে দেওয়া আছে 20 পাই। সো আমরা এখান থেকে ইজিলি ফ্রিকোয়েন্সি কিন্তু বের করতে পারবো যে 2 পাই এফ ইকুয়াল হচ্ছে 20 পাই। তাহলে ফ্রিকোয়েন্সি কত? 10 হার্টজ আসবে, 10 Hz। ওকে, ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ইকুয়েশনে আসি, কি কি বের করা লাগবে। প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে কোন বিন্দুর সরণটা বের করা লাগবে। বিন্দুর সরণ। আচ্ছা, তো বিন্দুর সরণটা আমরা যদি বের করতে চাই, তো বিন্দুর সরণ, তো ওয়াই ইকুয়াল, তো বিন্দুর সরণের ইকুয়েশন এই যে উপরটা আমরা বসাই। ওয়াই ইকুয়াল এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার ওই যে টি ইকুয়াল কিন্তু 3 সেকেন্ড দেওয়া আছে। টি ইকুয়াল 3 সেকেন্ড দেওয়া আছে, তারপর এক্স এর ভ্যালু কিন্তু 10 মিটার দেওয়া আছে। তো এখন প্রশ্ন হতে পারে কেন আমরা এই ইকুয়েশনটা ইউজ করতেছি, কারণ এখানে কিন্তু আমার এক্স নাই। তো আমার এমন ইকুয়েশনই চুজ করা লাগবে যেখানে হচ্ছে আমার টাইমও আছে, সাথে কিন্তু এক্স এর ভ্যালু আছে, এই যে 10 মিটার দূরে বলে দিচ্ছে। তার মানে আমরা যখন সরণ বের করবো আমরা কিন্তু এই উপরের ইকুয়েশনটারই হেল্প নিব। তাহলে এখন বসাও যে এর ভ্যালু কত। এর ভ্যালু হচ্ছে এখানে 10। 10 কি সেন্টিমিটার? আচ্ছা, 10 সেন্টিমিটারই আমরা লিখলাম এখানে। আচ্ছা, সেন্টিমিটার লেখার দরকার নাই যেহেতু ইকুয়েশন দিচ্ছি, 10 রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে আর কি বাকি আছে? সাইন বাকি আছে। সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু কত বের করছি না? এই যে 20 দেওয়া আছে। আচ্ছা, 2 পাই বাই ল্যামডা বসাইলাম ইন্টু, সাথে কি থাকতো? ভিটি মাইনাস এক্স। হ্যাঁ, তো এখানে ভিটি ভি কত? তরঙ্গের ভ্যালোসিটি কি বের করছি আমরা আদৌ? না, তরঙ্গের ভ্যালোসিটি কিন্তু বের করা হয় নাই। তরঙ্গের ভ্যালোসিটি, আচ্ছা, তো তো তো, বের করা আছে নাই? বের করা নাই। আচ্ছা, তো চলো বের করি যে তরঙ্গের ভ্যালোসিটি, যে ভি ইকুয়াল এফ ল্যামডা। ইজি, ভি ইকুয়াল এফ ল্যামডা, তো এফ এর ভ্যালু কত? 10, ল্যামডার ভ্যালু কত? 20। তাহলে কত আসবে? 200। একক কি আসবে? ল্যামডার একক কত? মিটার না? তাহলে এটা কত আসবে? মিটার পার সেকেন্ডে কিন্তু আসবে। মিটার পার সেকেন্ডে আসবে। মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের তরঙ্গের বেগ কিন্তু চলে আসলো। এই যে লাস্টে যে তরঙ্গের বেগ সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে এই বেগ কত পাইলাম? যে 200।
তাহলে ভিটি মাইনাস হচ্ছে, আচ্ছা টি এর ভ্যালু তো আমার দিয়ে দিচ্ছে এখানে, তাহলে টি এর ভ্যালু কত, ওই যে 3 সেকেন্ড, ভিটি মাইনাস হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু কত 10, এই যেটা। তো এখন কি কাজ করবা, ক্যালকুলেটরটা রেডিয়ান রেডিয়ান মোডে নিয়ে এই ওয়াই এর ভ্যালুটা বাই করবে কত হয়। ক্যালকুলেটর রেডিয়ান মোডে, রেডিয়ানে ক্যালকুলেশন করে তুমি ওয়াই ভ্যালুটা ক্যালকুলেট করো। ওয়াই এর একক কিসে আসবে, ওয়াই এর একক এই যে সেন্টিমিটার কিন্তু বলে দিচ্ছে, তাহলে এককটা আসবে হচ্ছে সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের এক নম্বরটা, যে কোনো বিন্দুর বা কোনো কণার সরণটা আমরা কিন্তু বের করে ফেললাম, যে সরণটা কত হবে, এত সেন্টিমিটার হবে। এখান থেকে রেডিয়ান মোডে ক্যালকুলেশন করে ভ্যালুটা বসাই, এটা যে কোনো ভ্যালু আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। আচ্ছা তাই আমাদের এক নাম্বারটা হলে, এবার আসছে 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা কি বলা হয়েছে, যে কণার বেগ বের করতে বলছে। তো কণার বেগ, হম কণার বেগ যদি বলি সেটা কত আসবে, কণার বেগের জন্য কিন্তু ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি। আচ্ছা, তো এবার হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করো, এই যে কণার যে সরণটা আছে এটা আমরা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে প্রথমে এ আছে, এ এর মতোই থাকবে, চেঞ্জ হবে না। তারপরে সাইন এম এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল, যে এম ইন্টু সাইন এম এক্স, তাই তো। তাহলে এখানে এম হিসেবে কি আসছে, আমার 2 পাই বাই ল্যামডাটা আছে, তাহলে 2 পাই বাই ল্যামডাটা এখানে নিয়ে আসো। আচ্ছা, তারপর কি আছে, যে টি, আমরা কিন্তু টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে ভিটাও কি এখানে এম হিসেবে কাজ করবে, মানে এম এর মধ্যে চলে আসবে ভি। তো এটা এম এর মধ্যে, 2 পাই বাই ল্যামডা তো কনস্ট্যান্ট, মানে এম এম এক্স না, তো এম এক্স এর মধ্যে কিন্তু এই 2 পাই বাই ল্যামডাটাও ইনক্লুডেড হবে, ভিটাও কিন্তু ইনক্লুডেড হবে। ওকে। আচ্ছা, তো যেহেতু আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, তো এখানে কিন্তু এক্স এর কিন্তু কাজ নাই আর কি, এক্স এর কাজ নাই। তো সাইনের ডিফারেন্সিয়েশন কি হবে, কজ হবে। তো সাইনের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে কজ, কজের ভিতরে ওই যে এম এক্স, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস হচ্ছে এক্স। এবার হচ্ছে জাস্ট ভ্যালু গুলো বসাই দেবো, যে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 10, 2 পাই বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু কত ছিল 20 ছিল, ইন্টু তরঙ্গের ভ্যালোসিটি কত ছিল 200 ছিল, কজ, কজের ভিতরে হচ্ছে পুরোটা পার্ট, যে 2 পাই বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে 20, ভিটি ভি কত 200, টি এর ভ্যালু কত 3 সেকেন্ড, এক্স এর ভ্যালু কত 10। এই যে এইটা পুরোটা ক্যালকুলেট করবা, অবশ্যই ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে ক্যালকুলেট করবা। এখান থেকে হচ্ছে তুমি কণার যে ভ্যালোসিটি ছিল সেটা কিন্তু পেয়ে যাবে। কণার যে ভ্যালোসিটি সেটা কিসে আসবে, সেটা কিন্তু তোমার ইয়াটা কিসে ছিল, ওয়াই, ওয়াই কি সেন্টিমিটার ছিল না, তাহলে এটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ডে। তো এই হচ্ছে আমরা কিন্তু কণার ব্যাগও বের করে ফেলছি, আমাদের বাকি আছে হচ্ছে কণার ত্বরণটা বের করা বাকি আছে। তো চলো এটা আমরা নেক্সট পেজে করি, এই পেজে তো আর জায়গা নাই। আচ্ছা পার্টিশন করে দিই এগুলা। হুম। তো এখান থেকে আমরা কি কি বের করলাম, যে ইকুয়েশন যেটা দেওয়া ছিল ওইখান থেকে যাবতীয় ইনফরমেশন সব বের করে নিলাম। তারপর হচ্ছে আমরা প্রথমে তরঙ্গের ব্যাগটা বের করে নিছি, ভি ইকুয়াল এফ ল্যামডা সূত্রের সাহায্যে। তারপরে কণার সরণ বের করছি, অবশ্যই ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে করবা। তারপর হচ্ছে কণার যে ব্যাগ বা বিন্দুর যে ব্যাগ সেটা বের করছি, আমাদের বাকি আছে হচ্ছে বিন্দুর যে ত্বরণটা আছে সেটা আমাদের বের করা লাগবে, যে ত্বরণটা। তো বিন্দুর ত্বরণ আমরা কিভাবে ক্যালকুলেট করব, বা কণার ত্বরণ, এই কল হচ্ছে ডিভি বাই ডিটি, যে ভ্যালোসিটির যে ইকুয়েশন পাইছি ওটাকে হচ্ছে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা লাগবে। আচ্ছা, বা এটা কিন্তু আমরা এভাবে বলতে পারতাম পারতাম যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এভাবে কিন্তু বলা যেত। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এক্সিলারেশনটা বের করি, যে পার্টিকেলের এক্সিলারেশন কত হয়। তো ডিভি বাই ডিটি যদি করি, তার মানে ভ্যালোসিটির যে ইকুয়েশন সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো ভ্যালোসিটির ইকুয়েশন কি ছিল, যে এইটা ছিল। আচ্ছা, এটা একটু নেক্সট পেজে লিখি, যে কি এটা, এ 2 পাই বাই ল্যামডা ভি, তাহলে কণার যে ভ্যালোসিটি, কণার যে বেগ, যে ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি, এটার ভ্যালু আমরা কত পাইছিলাম, এ ইন্টু 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু ছিল ভি, তারপর কজ, আর কি কি ছিল, যে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আচ্ছা, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এই জিনিস কিন্তু পুরোটা কিন্তু কজের ভিতরে, হ্যাঁ। আচ্ছা, এই ছিল আমার কণার বেগটা। তো এখন এটাতে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই যে প্রথমে যে কনস্ট্যান্ট যে পার্ট আছে, এই যে এতটুকু, এটা কিন্তু কনস্ট্যান্ট একটা পার্ট। তো এটা কি জায়গা মতো বসে যাবে আগের মতো, তাহলে এ থাকলো এখানে, 2 পাই বাই ল্যামডা থাকলো এখানে, আর হচ্ছে ভিটা থাকলো এখানে। আচ্ছা, তো এবার হচ্ছে আমার কজের ডিফারেন্সিয়েশনটা করা লাগবে। তো আবার সিমিলার কাহিনী এখানে, যে এম এক্স হবে, তো এম হিসেবে কাজ করবে কি, মানে টি এর রেসপেক্টে আমি যখন ডিফারেন্সিয়েশন করতেছি এম হিসেবে কাজ করবে কি, কজ এম এক্স মানে কি, যে মাইনাস এম ইন্টু সাইন এম এক্স। তো এখানে এম বলতে থাকবে কি, যে টি এর সাথে যে যে সহগটা থাকবে কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ভি, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে আবার আসবে, এই জিনিসটা কিন্তু এখানে আবার আসবে ডিফারেন্সিয়েশন কনসেপ্ট থেকে, তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ভি। আচ্ছা, এখন এই কজের ডিফারেন্সিয়েশন কি, কজের ডিফারেন্সিয়েশন কি, মানে মাইনাস সাইন হবে এখানে। তো মাইনাসটা ধরো আছে এখানে রাখলাম, মাইনাস থাকলো এখানে, মাইনাস সাইন থাকলো, সাইন 2 পাই বাই ল্যামডাটা আগের মতোই থাকলো, আর ভিটি মাইনাস এক্স আগের মতো কিন্তু থাকলো। তো আশা করি সিম্পল ডিফারেন্সিয়েশন বোঝা গেছে এটা।
বোঝা গেছে এটা? তাহলে এরপরে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এ ইকুয়াল, আমরা মাইনাস থেকে সামনে নিয়ে আসলাম, মাইনাস চলে আসলো। আচ্ছা, মাইনাস যদি সামনে চলে আসে, তারপর দেখতেছি হচ্ছে এ থাকলো, আর 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি, এটা কিন্তু দুইবার আছে। তো এটা হচ্ছে আমরা স্কোয়ার বানিয়ে দিই। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ভি, এটা দুইবার আছে, তো এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। বাকি থাকলো হচ্ছে এখানে সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস হচ্ছে এক্স, এই জিনিসটা হচ্ছে এখানে বাকি থাকলো। ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে জাস্ট ভ্যালু গুলো বসাই দাও, তাহলে আনসারটা চলে আসবে। যে মাইনাস থাকলো এখানে, তারপর এ এ মানে কত ছিল, 10 ছিল। তারপর 2 পাই বাই ল্যামডা, ল্যামডা ভ্যালু কত ছিল, 20 ছিল। ভি মানে কত ছিল, 200 ছিল, তরঙ্গের যে বেগ। তার উপর স্কোয়ার সাইন 2 পাই, ল্যামডার ভ্যালু কত, 20। ভি মানে কত, 200। টি মানে কত, 3 সেকেন্ড, 3 সেকেন্ড না 0.3 ছিল, 3 সেকেন্ডই ছিল, 3 সেকেন্ড। আর এক্স তো বলছিল 10 মিটার দূরে। এই তো, এই যে পুরোটা জিনিস কিন্তু সাইনের ভিতরে তো এইখান থেকে ক্যালকুলেশন করবা তুমি, ওই যে নেগেটিভ একটা ভ্যালু আসবে আর কি। হ্যাঁ, যেহেতু সামনে নেগেটিভ আছে। অথবা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো এটা কত আসে। হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখবে এটা কত আসে। আর একক কি আসবে, একক, যেহেতু আমার ওয়াইটা ছিল কি সেন্টিমিটারে ছিল, এইটা কিসে ছিল, সেন্টিমিটার পার সেকেন্ডে ছিল, তাহলে এক্সিলারেশন কিসে আসবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে। তো এককটা কিন্তু ভুল করা যাবে না, এটার জন্য একটু কেয়ারফুল থাকা লাগবে। তো এই হচ্ছে যে আমাদের সলিউশনটা, পূর্ণাঙ্গ সলিউশন এটা। তো ম্যাথটা একটু লেন্দি ছিল আর কি, কারণ ডিফারেন্সিয়েশন করা লাগছে। তো আশা করি এটা বোঝা গেছে। সহজ প্রবলেম, কিন্তু কঠিনের বা পেঁচানোর কিন্তু কিছু নাই। তুমি জাস্ট হচ্ছে ইউনিট গুলো একটু ঠিক রাখবা, আর হচ্ছে এই কোশ্চেনটা, মানে যেই কোশ্চেনটা দেওয়া থাকবে ওটা হচ্ছে আদর্শ ইকুয়েশনের সাথে কম্পারিজন করে কিছু জিনিস বের করা যায় কিনা ওইটা একটু দেখবা, তাহলে হয়ে যাবে। তাহলে এটা আমাদের ডান, আমরা এরপরে আসি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এটা বলা আছে এখানে কি, যে কোনো একটা উৎসের সরল ছন্দিত গতির সমীকরণ দেওয়া আছে, y = 15 sin 100 πt, যেখানে ওয়াই হচ্ছে মিটারে প্রকাশিত। এই ওয়াইটা হচ্ছে মিটারে, তার মানে কি বলতেছে, এই যে 15 যেটা আছে, মানে বিস্তার যেটা আছে, সেটা কিন্তু অবশ্যই মিটার এককেই থাকবে। কি বলছে, যদি উৎস হতে নির্গত তরঙ্গের বেগ 30 মিটার পার সেকেন্ড হয়, তবে ওই তরঙ্গের সমীকরণটা লেখো। আচ্ছা, উৎস হতে নির্গত তরঙ্গের বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমরা প্রথমে লিখে ফেলি যে কি কি দেওয়া আছে এখানে। 1 নাম্বারটা, আচ্ছা 1 নাম্বারটার আগে হচ্ছে আমরা ইয়ার ভ্যালুটা লিখে দিচ্ছি। এ মানে কত, 15 মিটার, 15 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যেহেতু টি আছে, তাহলে টি এর সাথে যেটা থাকবে সেটা কি, ওমেগা। কারণ এখানে কিন্তু আমার ওই যে তোমার কোন সমীকরণটার সাথে কম্পারিজন করা লাগবে, বা এবার কিন্তু এই যে এটার সাথে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা, এটার সাথে কম্পারিজনটা করা লাগবে। তাহলে আমার এখানে ওমেগার ভ্যালু তাহলে কত হচ্ছে, টি এর সাথে যেটা আছে অর্থাৎ 100 পাই। তাহলে ওমেগা ইকুয়াল হচ্ছে 100 পাই, একক কি আসবে, অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এটা আসলো। তো এখন এখান থেকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি, কারণ ফ্রিকোয়েন্সি আমার আলটিমেটলি পরে কাজে লাগবেই। 2 পাই এফ ইকুয়াল হচ্ছে 100 পাই। তাহলে এফ সমান কত আসবে, 50 হার্টজ। 50 হার্টজ, অথবা তুমি পার সেকেন্ড ইউনিটে কিন্তু লিখতে পারো, হ্যাঁ, পার সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে আমাদের এফ এর ভ্যালুটা চলে আসলো। এখন আমরা হচ্ছে 1 নম্বরে আসি। 1 নম্বরে আমাকে বের করা লাগবে হচ্ছে, যদি উৎস হতে নির্গত তরঙ্গের বেগ, তার মানে তরঙ্গের বেগটা দেওয়া আছে, সেটা কত, 30 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তবে ওই তরঙ্গের সমীকরণটা লিখি। আচ্ছা, তরঙ্গের সমীকরণটা যদি লিখতে চাই, আমার হচ্ছে কি কি লাগবে। প্রথম কথা হচ্ছে আমার ল্যামডা ভ্যালুটা কিন্তু লাগবে এখানে, হ্যাঁ, ল্যামডার ভ্যালুটা লাগবে, ল্যামডার ভ্যালুটা লাগবে। তারপর হচ্ছে আর কি কি লাগবে, আচ্ছা আমরা ইকুয়েশনটা একটু লিখি, তাহলে সবকিছু আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন হচ্ছে যে ওয়াই ইকুয়াল এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। তাহলে এখানে ভিটা কি, ভি হচ্ছে আমার এখানে তরঙ্গের বেগ। আচ্ছা, এক্স হচ্ছে, এক্স এর ভ্যালু কই, এক্স এর ভ্যালু কি দেওয়া আছে। আচ্ছা, এক্স এর ভ্যালু তো আমার লাগবে না, কারণ আমি তো সমীকরণই বানাইতেছি, এক্স এর সাপেক্ষে সমীকরণই তো বানাইতেছি এখানে। টি এর ভ্যালু, আচ্ছা টি এর ভ্যালু তো লাগবে না, যেহেতু সমীকরণ বানাচ্ছি। এর ভ্যালু জানি, এর ভ্যালু হচ্ছে 15 মিটার। আচ্ছা, তো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, যে ধরো আমরা ইকুয়েশনটা যদি লিখি, যে ওয়াই ইকুয়াল এ, এ মানে কত, এখানে হচ্ছে 15 মিটার, তাহলে বসালাম হচ্ছে এখানে 15 সাইন। আচ্ছা, আমার তো এখন ল্যামডা ভ্যালুটা তো আগে বের করা লাগবে, তো চলো ল্যামডা ভ্যালুটা আগে একটু বের করে আসি। ল্যামডার ভ্যালু বের করার জন্য আমরা ভি ইকুয়াল এফ ল্যামডা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ভি ইকুয়াল এফ ল্যামডা। আচ্ছা, তো ভি মানে কত এখানে, 30 মিটার পার সেকেন্ড, তাই তো, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আচ্ছা, তো এখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে ভিটারে কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ডে নিতে পারো, ল্যামডাটাও তখন সেন্টিমিটারে আসবে, বা মিটারে রাখলে মিটারে আসবে। আচ্ছা, ধরো আমরা সেন্টিমিটারে করি, তুমি চাইলে মিটারে করতে পারো, প্যারা নেই। হ্যাঁ, সেন্টিমিটারে যদি করি তাহলে এটার সাথে কত, 100 গুণ করা লাগবে। আর ইয়া কত, ফ্রিকোয়েন্সি কত, 50, ইন্টু হচ্ছে ল্যামডাটা থাকবে, তাহলে কত আসবে, এটা 3000
3000 50 দিয়ে ভাগ করলে কত হয়? 60 হয়, তাই তো? 60, হ্যাঁ 60, 60 সেন্টিমিটার আসছে। তুমি চাইলে এটা মিটারেও করতে পারতো, কোনো প্যারা হতো না, কারণ ভি যেহেতু আমার মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তুমি চাইলে ল্যামডার ভ্যালু কিন্তু মিটারে বের করতে পারতো, 0.6 মিটার। তো আমরা এখানে ইকুয়েশন বসাই দিই যে সাইন 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ 2 পাই, ল্যামডার ভ্যালু কত পাইছি? 60 পাইছি। 60 পাইছি। তারপর হচ্ছে ভিটি মাইনাস এক্স, ভি কত এখানে? ভি হচ্ছে আমরা কিন্তু বসাবো এবার 3000 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ 3000, 3000 বসাইলাম। এটা হচ্ছে টি থাকলো, মাইনাস হচ্ছে আমাদের এক্স থাকলো, হ্যাঁ এক্স থাকলো, এই তো। এটাই তো মনে হয় কাঙ্ক্ষিত ইকুয়েশন। আরেকবার রিচেক দিই সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু আবার বলতেছি, তুমি চাইলে মিটার পার সেকেন্ডে নিতে পারতা, ল্যামডা ভ্যালু মিটারে করতে পারতা, এটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, তো এখানে 2 পাই বাই ল্যামডা বসাইলাম, ভিটি বসাইলাম, মাইনাস এক্স বসাইলাম, হ্যাঁ আশা করি সবকিছু এখানে ঠিকঠাকই আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সবকিছু, মানে এখানে সবকিছু বলতে এখানে কিন্তু তুমি একটু লিখে দিতে পারো। এখানে যদি তুমি মানে দুই ভাবে তো করতে পারবা, যে তুমি তোমার যদি মিটার পার সেকেন্ডে বসাও তাহলে ল্যামডা একক মিটারে আসবে, তখন কোনো ঝামেলা না, তখন তুমি ইজিলি হয়ে যাবে। বাট যদি তুমি এইভাবে করো, যে ওয়াইটাকে তুমি কিসে রাখো, যে ওয়াইটাকে তুমি রাখলা হচ্ছে মিটার এককে, এই 15টাও কিন্তু আসবে হচ্ছে মিটার এককে। আর এই এক্স তখন কিসে আসবে? সেন্টিমিটারে কিন্তু আসবে, কারণ তুমি যে ভিটা যেটা বসাইছো সেটা কিন্তু তুমি সেন্টিমিটার পার সেকেন্ডে বসাইছো, ল্যামডা যেটা সেটা কিন্তু তুমি সেন্টিমিটারে বসাইছো। তো যদি কখনো এইভাবে করো, যে কিছু জিনিস তুমি মিটারে রাখলা, কিছু জিনিস সেন্টিমিটারে রাখলা, যদি এভাবে করো, তাহলে হচ্ছে তোমার কিন্তু একটু মেনশন করে দেয়া লাগবে, যে যেখানে হচ্ছে তোমার ওয়াইটা হচ্ছে মিটার এককে প্রকাশিত, আর এক্সটা হচ্ছে এখানে সেন্টিমিটার এককে প্রকাশিত, এভাবে একটু লিখে দিবা। আর যদি সবকিছু যদি মিটারে করো বা সবকিছু যদি সেন্টিমিটারে করো, তাহলে তো আমার এভাবে লেখার তো দরকার নেই। তো এভাবে একটু লিখে দিবা, যদি কিছু মিটারে আর কিছু সেন্টিমিটারে যদি আসে। আচ্ছা, এতটুকু পর্যন্ত হইলো। এরপরে আসি, উৎস হতে 6 মিটার দূরে কোনো বিন্দু সরল সঞ্চিত গতির সমীকরণটা লিখো। উৎস হতে 6 মিটার দূরত্ব। তো দেখো, আমি এই 2 নাম্বারটা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, যে আমি সমীকরণ যেটা পাইছি না, ওই সমীকরণটার মধ্যে এই এক্স এর জায়গায় যদি আমি 6 মিটার বসাই দিই, 6 মিটার তো আমি সরাসরি তো 6 মিটার বসাবো না, কারণ সেন্টিমিটার যেহেতু আছে, তাহলে আমার 600 বসাইতে হবে আর কি, 600 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে তুমি এই কোয়েশ্চেনটার মধ্যে এক্স এর জায়গায় যদি 6 মিটার বা 600 সেন্টিমিটার যদি বসাই দাও, তাহলে কিন্তু আমার এই যে 2 নাম্বারের রেজাল্টটা চলে আসবে। তাহলে ওয়াই ইকুয়াল 15 সাইন 2 পাই বাই ল্যামডা, তাহলে এটা কত আসবে? পাই বাই 30 আসবে। পাই বাই 30, তারপর হচ্ছে 3000 টি, এটা জায়গা মতো থাকলো। 3000, 3000, 3000 টি, মাইনাস হচ্ছে এক্স এর জায়গায় কত বসে দিব? 600 বসে দিন। 600 বসে দিলাম। এখানেও সেম কথা লেখা দিতে পারো, যে হচ্ছে তোমার ওয়াই যেটা আসবে সেটা হচ্ছে কি মিটার এককে, আর এক্স যেটা আমরা ক্যালকুলেট করছি, এক্স বা হচ্ছে ল্যামডা, এরা কিসে আছে? সেন্টিমিটার এককে আছে। তো চাইলে এগুলো একটু মেনশন করে দিতে পারো। আচ্ছা, তো 2 নাম্বারটা ওটা, 3 নাম্বারটার মধ্যে আসি। কি বলছে? যে দোলন শুরু হওয়ার 0.04 সেকেন্ড পরে তরঙ্গের কোনো বিন্দু সরল সঞ্চিত গতি সমীকরণটা লিখো। আচ্ছা, ঠিক সিমিলার আগের মতোই জিনিস, যে তুমি এই যে 1 নাম্বার ইকুয়েশনটা পাইছি, ওই ইকুয়েশনে টি এর জায়গায় তুমি 0.04 সেকেন্ড বসাই দাও, তাহলে আনসার চলে আসবে। আচ্ছা, তো 3 নাম্বারটা যদি করি, তাহলে 3 নাম্বার হচ্ছে ওয়াই কল 15 সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ভিটি, হ্যাঁ ভি কত ছিল? 3000, 3000 সেন্টিমিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু বলে দিচ্ছে 0.04, আর মাইনাস হচ্ছে এক্স, এই যে সমীকরণিত বানাইতে বলছে, তো এক্স এর কিন্তু আর কোনো ভ্যালু লেখা লাগবে না, এই যেটা। তো আবার এখানে চাইলে লিখে দিতে পারো, যে ওয়াইটা কোন এককে প্রকাশিত? মিটার এককে। আর এক্স কোন এককে প্রকাশিত? সেন্টিমিটার এককে প্রকাশিত। ঠিক আছে। আচ্ছা, এগুলো মনে হয় একটু হিবিজিবি হয়ে গেছে এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে পার্টিশন দিয়ে দিই। হুম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বাকি আছে হচ্ছে লাস্টের কোশ্চেনটা। 3 নাম্বারটা তো হইলো, 3 নাম্বারটা ডান। 4 নাম্বারটার মধ্যে আসি। 4 নাম্বারটার মধ্যে আসি, কি বলছে? উৎস হতে 0.5 মিটার দূরে এবং 0.45 সেকেন্ড সময় কোনো কণার সরণের মান নির্ণয় করো। এবার হচ্ছে তোমার সরণের মান বের করতে বলছে। তাহলে ওয়াই কল, তাহলে আগের মতো আমরা ইউজ করি, যে 15 রাখলাম সামনে, 15 সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা 60, ল্যামডা কি? সেন্টিমিটার এককে কিন্তু। আচ্ছা, তারপর আমাদের থাকলো হচ্ছে 3000, 3000 ইন্টু টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু বলে দিচ্ছে 0.45, তাহলে বসাইলাম 0.45। এক্স এর ভ্যালু কত? 0.5 মিটার, হ্যাঁ। তো আমি যেই ইকুয়েশন অনুযায়ী ক্যালকুলেশন করতেছি, ওইখানে এক্স এর আমি কি রাখছি? সেন্টিমিটার আছে না? তাহলে 0.5 মিটার মানে কত? 50 সেন্টিমিটার, তাহলে মাইনাস 50 বসাই দিলাম। তো এখান থেকে তুমি এটা রেডিয়ান মোডে ক্যালকুলেশন করবা, রেডিয়ান মোডে কিন্তু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে একটা রেজাল্ট পেবে। আচ্ছা, রেজাল্টটা কোন এককে আসবে? তো এতক্ষণ ধরে আমি ওয়াইটা কোন এককে পাইতেছি? মিটার এককে না? তাহলে রেজাল্টও কিন্তু আমার এখানে মিটার ইউনিটে আসবে। ঠিক আছে। তো এই তো আমাদের ম্যাথ প্রবলেম তো হয়ে গেল। তো সবসময় কেয়ারফুল থাকবা, যে তোমার ওয়াই আর এ, আবার লিখে দিচ্ছি এখানে, যে ওয়াই আর এ দুই, এই দুই, এই দুইটা জিনিস যাতে আমার সেম ইউনিটে থাকে, এই দুইটা জিনিস ওয়াই আর এ। আবার হচ্ছে এক্স, ভি আর ল্যামডা, এই তিনটা যাতে আবার সেম ইউনিটে থাকে, এই জিনিসটা একটু এনশিওর করবা, তার হচ্ছে ম্যাথ গুলা ভুল হবে না আর কি, কারণ অনেকে কিন্তু এই জিনিসগুলো ভুল করে।
যে ইউনিট কনভার্সনে এসে ভুল করি, তো এগুলোর জন্য কিন্তু অনেক ভালো পরিমাণে মার্কস কাটাতে যাইতে পারে আর কি। তাহলে ওয়াই আর এ থাকবে সেম ইউনিটে, হয় দুইটাই সেন্টিমিটার, না হয় দুইটাই হচ্ছে মিটারে। তারপর এক্স ভি ল্যামডা এগুলো থাকবে হচ্ছে সেম ইউনিটে। হুম। তো এক্স যদি সেন্টিমিটার হয় তাহলে ভি হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এরকম আর কি। আচ্ছা, তো এটা তাহলে ডান, আমরা এরপরে আগে। এরপরে বলছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল, হাবি যাবি অনেক কিছু দেওয়া আছে এখানে। এখানে সব কয়টা রাশি এস আই এককে হলে, এস আই একক বলতে যে সবগুলো হচ্ছে মিটারে বা মিটার পার সেকেন্ড এভাবে আছে। তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক এবং বেগ নির্ণয় করো, অনেক কিছু বের করতে বলছেন। তাহলে আমরা প্রথমে এই কোয়েশনটাকে একটু আদর্শ সমীকরণের সাথে তুলনা করি। তাহলে আমার আদর্শ সমীকরণ কি ছিল, যে ওয়াই ইকুয়াল এ সাইন 2 পাই বাই ল্যামডা, 2 পাই ডিভাইডেড হচ্ছে ল্যামডা ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স আমার আদর্শ সমীকরণ ছিল হচ্ছে এরকম। আচ্ছা, তো আমি এইখানে দেখতেছি, হ্যাঁ আদর্শ সমীকরণে কিন্তু তোমার এক্স টা কিন্তু পরেই ছিল, হ্যাঁ এই যে মাইনাসের পরে ছিল এক্স, বাট এখানে কি আছে, এক্স টা কিন্তু সামনেই আছে। তো এখন কি কাজ করবে, এক্স টা তুমি পরে নিয়ে যাবে, অর্থাৎ মাইনাসের পরে নিয়ে যাবে, আর টিটারে হচ্ছে প্লাস হিসেবে নিয়ে আসবে আর কি। তো এটা কেমনে করা যায়, আমি ভিতর থেকে যদি একটা মাইনাস যদি কমন নিই তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তাহলে আমার ইকুয়েশন যেটা দেওয়া আছে ওটা হচ্ছে ওয়াই ইকুয়াল 100 সাইন পাই থাকলো, এখানে আমি কি কাজ করলাম, ভিতর থেকে একটা মাইনাসকে কমন নিয়ে আসলাম। তো মাইনাস যদি কমন নিই তাহলে এটা কত আসবে, মাইনাস কমন নিলাম, তাহলে হচ্ছে এখানে থাকবে কত, যে টি যেটা নেগেটিভে ছিল এটা তখন পজিটিভ হয়ে যাবে। টি ডিভাইডেড 0.25 এটা আসবে হচ্ছে সামনে, মাইনাস এক্স যেটা অর্থাৎ x/100 এটা যাবে হচ্ছে পর। তো আশা করি এতটুকু বোঝা গেছে যে আমি জাস্ট এখান থেকে মাইনাস থেকে কমন নিয়ে এসেছি। কেন কমন নিয়ে এসেছি, কারণ আমাদের আদর্শ ইকুয়েশন অনুযায়ী টি আগে থাকবে আর এক্স হচ্ছে পরে থাকবে। হ্যাঁ, তো বাট এখানে উল্টা জিনিসটা দেওয়া আছে কিছু, এই জন্য মাইনাসটা কমন নিচ্ছি। তখন আমরা কিন্তু সবাই জানি যে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, শুধুমাত্র কজ আর সেক বাদে সবগুলোর ভিতরে কিন্তু মাইনাস দিলে কিন্তু এটা সামনে মাইনাসটা চলে আসে। আচ্ছা, তো এবার এবার হচ্ছে আমি ওই যে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 100 থাকলো এখানে, সাইন থাকলো এখানে। এবার আসি আরেকটা কথায়, তো এক্স এর সহগ কত, 1। এখানে এক্স এর সহগ কত আছে, 1/100, তাহলে 1/100টা হচ্ছে কমন নেওয়া লাগবে এখান থেকে। তাহলে এই জিনিসটা যদি আমি কমন নিতে চাই, তাহলে আমার তো পাই থাকলো এখানে, হ্যাঁ তাহলে কমন নিতে যদি চাই তাহলে কি 1/100টা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আনলাম। এখন এই যে t/0.25 এটার সাথে তো আমার 100 ছিল না, তাই কি এটার সাথে হচ্ছে তোমার গুণ করা লাগবে এই 100টা, 0.25, 0.25 ইন্টু হচ্ছে 100, এই যে দেখো যখন 100 গুণ করছি তো ব্যালেন্স কিন্তু হয়ে গেছে, এই 100 বাদ, তাহলে কিন্তু আমার t/0.25 থাকলো এটা, আর বাকি থাকলো হচ্ছে মাইনাস এক্স, এই আর কি। ওকে, তো এতটুকু পর্যন্ত হইলো। এরপরে হচ্ছে আর কি কি, আচ্ছা এরপরে একটু ক্যালকুলেশন করি। তো -100 থাকলো, সাইন থাকলো এখানে, যে পাই/100টা থাকলো হচ্ছে এই জায়গায়। আচ্ছা এটা টি না, কিন্তু এটা হচ্ছে পাই আর কি, এটা হচ্ছে এখানে পাই। তারপর হচ্ছে 100 রে 0.25 দিয়ে ভাগ করলে কত হয়, 100 ডিভাইডেড হচ্ছে 0.25, তো এটা আসলে হচ্ছে 400, 400 তাহলে বসাই 400 এখানে। তাহলে আসলে হচ্ছে এখানে 400 টি মাইনাস হচ্ছে এক্স। হ্যাঁ এই জিনিসটা আসলো, তো এটা কিন্তু আমাদের আদর্শ সমীকরণটার মতো হইলো দেখতে। তো এবার আমরা এখান থেকে যা যা বের করার বের করি। প্রথম কথা হচ্ছে টি এর সাথে যেটা থাকে সেটা কি, তার ভ্যালোসিটি, তাহলে ভ্যালোসিটি কত, 400, সবকিছু যেটা এসআই, তো এটা মিটার পার সেকেন্ড আসবে। তারপর হচ্ছে বের করতে বলছে কি, যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 2 পাই বাই ল্যামডা সমান কত, পাই/100, তাহলে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল হচ্ছে কত, পাই ডিভাইডেড 100, পাই ডিভাইডেড 100, তাহলে এখানে আমার ল্যামডা সমান কত আসবে, যে ল্যামডা ইকুয়াল আসবে হচ্ছে 200, 200 মিটার, যেটা এসআই। ওকে, ল্যামডা ইকুয়াল আসলে হচ্ছে 200 মিটার। আচ্ছা, আর বাকি আছে কি, পর্যায়কাল বাকি আছে, ফ্রিকোয়েন্সি বাকি আছে। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি, যে এফ ইকুয়াল ভি/ল্যামডা, তাহলে এফ ইকুয়াল হচ্ছে ভি ডিভাইড হচ্ছে ল্যামডা, তো ভি পাইছি কত, 400, 400 এর 200 দিয়ে ভাগ করলে কত হয়, 2, 2 পার সেকেন্ড অথবা 2 হার্টজ। আর টাইম পিরিয়ড বের করতে বলছে, তো টাইম পিরিয়ড কি হবে, 1/f বা হচ্ছে 1/2, তার মানে কত, 0.56, 0.56। ঠিক আছে, তো সহজ কোশ্চেন, কিন্তু এগুলাতে ঝামেলা করা যাবে না, সহজ কোশ্চেন। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ডান। এরপরে আমরা আসি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে রিয়েল লাইফের কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, রুয়েট 17 বেশ মজার একটা প্রবলেম এটা। কি বলা হচ্ছে এখানে, কোন পাইলট ভূমির সমান্তরালে প্লেনে করে প্রতি ঘন্টায় 200 কিলোমিটার বেগে যাচ্ছিলেন। আচ্ছা, তার প্লেনের ভেলোসিটি হচ্ছে 200 কিলোমিটার/আওয়ার। পাইলট প্লেন থেকে বন্দুক ফায়ার করলেন এবং মাটি থেকে প্রতিধ্বনি 3 সেকেন্ড পরে শুনলেন। আচ্ছা, বাতাসে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে ভূমি থেকে প্লেনের উচ্চতা নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে তুমি ফিগারটা খুব ভালো করে বুঝো, কারণ এই ম্যাথের অ্যাকচুয়াল জিনিস হচ্ছে আমার ফিগারটা, ফিগারটা ভালো করে বোঝা লাগবে। আচ্ছা, তো এখানে আমি দুইটা চিত্র একটু আঁকাই, ধরো এটা হচ্ছে কপি করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা একটু হয়ে গেলো। সেটারই কপি করি, এটারই এখানে নিয়ে আসলাম।
যে নিচেরটা ধরো হচ্ছে তোমার ভূমিটা, গ্রে কালার যেটা সেটা হচ্ছে ভূমি, আর সাদা কালারটা ধরো হচ্ছে প্লেন। সেটা এখানে রাখো। তো দেখো দুইটা ফিগার। প্রথম ফিগারটা বুঝো, যে ধরো এ হচ্ছে প্লেন, সে হচ্ছে যাইতেছিল হচ্ছে সামনের দিকে 200 কিলোমিটার পার আওয়ার ভ্যালোসিটিতে, সামনের দিকে 200 কিলোমিটার পার আওয়ার ভ্যালোসিটিতে এইভাবে যাইতেছিল। আচ্ছা, তো এবার ধরো সে হচ্ছে একটা ফায়ার করলো। তো সে মাটিতে একটা ফায়ার করলো, যার কারণে সে হচ্ছে একটা প্রতিধ্বনি শুনতে পাইছে। যে এদিক বরাবর ধরো একটা ফায়ার করলো, তো শব্দ এদিক বরাবর তৈরি হয়ে মাটিতে এসে ধাক্কা খেলো, আবার তার কাছে পৌঁছাইলো শব্দটা। এটাই তো প্রতিধ্বনি, তাই তো? প্রতিধ্বনি মানে কি? যে তুমি উচ্চ থেকে একটা শব্দ তৈরি করবে, শব্দটা সামনের কোনো প্রতিবন্ধকে বাধা বাধা পাবে, বাধা পাবে আবার তোমার কানে ফেরত আসবে, তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবে। তো ধরো আমরা কথার কথা বললাম যে সে হচ্ছে একদম লম্বভাবে ফায়ার করছে, একদম লম্বভাবে ধরো ফায়ার করছে। তাহলে শব্দ তখন কি করবে? এই যে শব্দ তখন এইভাবে এখান থেকে এমনে যাবে, আবার কি উল্টা পথে আবার ব্যাক করবে। যে শব্দের কথাই যদি বলি, সে আবার উল্টা দিকে কিন্তু ব্যাক করবে শব্দটা, প্রতিধ্বনি, হ্যাঁ। সেগুলো কিন্তু আমরা 9-10 জানি, যে শব্দকে আমরা যেভাবে পাঠাবো সে কিন্তু আবার ওইভাবেই ফেরত আসবে। মানে একটা বল বাউন্স করলে, যে ওয়ালের মধ্যে তুমি একটা বল বাউন্স করো, তুমি যেভাবে বাউন্স করো ওইভাবে কিন্তু এটা ফেরত আসবে একদম লম্বভাবে। যদি বাউন্স করো ভার্টিক্যালের সাথে, সে কিন্তু আবার লম্বভাবে কিন্তু ফেরত আসবে। আবার একটা অ্যাঙ্গেল করে যদি বাউন্স করে, সে কিন্তু আবার অ্যাঙ্গেল করে ব্যাক করবে, এরকম একটা ব্যাপার। যে ধরো সে একদম লম্বা ভাবে হচ্ছে, সে হচ্ছে ফায়ার করলো, তাই মাটিতে আঘাত খেয়ে শব্দটা কিন্তু আবার প্রতিধ্বনি হিসেবে এই এই পথে কিন্তু আসবে, গ্রিন কালার লাইন বরাবর কিন্তু আসবে। আচ্ছা, তাই চিন্তা করতো যে সে যদি এইভাবে যদি ফায়ার করে, তাহলে শব্দটা তো অবশ্যই এইভাবে আসবে। এভাবে আসলে সে কি আসলে প্রতিধ্বনি কি শুনতে পাবে? সে কিন্তু প্রতিধ্বনি শুনবে না। কারণ কি? কারণ ধরো, তুমি হচ্ছে সে এই মুহূর্তে ধরো সে ফায়ারটা করলো, তো ফায়ার করার পর সে কি এখানে বসে থাকবে না? সে তো এখানে বসে থাকবে না, সে কি এই যে সামনের দিকে চলে যাবে না? এই যে, আরে কি হলো এটা? হ্যাঁ, সে কিন্তু এই যে এভাবে কিন্তু সামনের দিকে চলে আসবে, যে এখান থেকে সে কিন্তু এখানে কিন্তু চলে আসবে। তাহলে দেখো প্রতিধ্বনি শুনতে পাচ্ছে 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে সে কিন্তু আর তার এই পজিশন থাকবে না, সে কিন্তু একটু সামনে চলে আসবে। সে যদি সে ধরো সামনে চলে আসছে আর শব্দ তো একদম উপর দিকে তো চলে গেছে, তাহলে কিন্তু সে আর প্রতিধ্বনি শুনতে পাইলো না। ঠিক আছে? তাহলে আমার এই যে প্রথম যে ফিগারটা, এই ফিগার অনুযায়ী সে কিন্তু প্রতিধ্বনি শুনবে না, তার মানে এই ফিগারটা কিন্তু ভুল। ভুল তার মানে সে যদি লম্বাভাবে যদি ফায়ার করে, তাহলে সে কিন্তু কোনো প্রতিধ্বনি শুনবে না। কেন শুনবে না আশা করি বোঝা গেছে। কেন শুনবে না? কারণ এই 3 সেকেন্ড পরে কিন্তু এই পজিশনে থাকবে না, সে একটু সামনে চলে আসবে। বাট শব্দ তো আমার একদম লম্ব পথে তো একদম উপর দিকে চলে গেছে, তার মানে সে কিন্তু আর প্রতিধ্বনি শুনবে না। এখন 2 নম্বর ফিগারটা আসে, তাহলে চিন্তা করো সে যদি প্রতিধ্বনি শুনতে চায়, তাহলে ধরো আমরা তার আরেকটা পজিশন 3 সেকেন্ড পরে সে ধরো একটু সামনের দিকে আগায়, এখানে আগাই 3 সেকেন্ড পরে, তাহলে আমরা বললাম সে হচ্ছে 3 সেকেন্ডে ধরো এখান থেকে, এই যে পাইলট আর কি, এখান থেকে ধরো এখানে চলে গেছে 3 সেকেন্ডে। তার মানে এবার চিন্তা করো সে যদি এবার একটু বাঁকা ভাবে যদি ফায়ার করে, এক্স্যাক্টলি ধরো এইভাবে একটু অ্যাঙ্গেল করে যদি ফায়ারটা করে, এইভাবে ধরো ফায়ার করবে, তাহলে শব্দ আমার এই পথে আসবে। এই পথে আসা ধরো শব্দটা কোনোভাবে যদি এইভাবে যদি ব্যাক করে, হ্যাঁ এইভাবে যদি একটা মানে একটা ট্রাইঙ্গেল ফর্ম করে যদি ব্যাক করে শব্দটা, তাহলে কিন্তু সে প্রতিধ্বনিটা শুনতে পাবে। একটু অ্যাঙ্গেল করে সে ফায়ার করলো, তাহলে শব্দটা এইভাবে বাউন্স করে এইভাবে সে যাবে। তার মানে 3 সেকেন্ড পর সে যদি এই পজিশনে যদি থাকে, তাহলে কিন্তু সে শব্দের প্রতিধ্বনিটা শুনতে পাবে। তার মানে আমার অ্যাকচুয়াল ফিগার মধ্যে অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে এইটা, যেখানে হচ্ছে তোমার শব্দটা একটু বাঁকা করে যাবে, বা সে একটু হরাইজন্টালের সাথে একটু অ্যাঙ্গেল করে হচ্ছে সে হচ্ছে ফায়ারটা করবে আর কি। আর হরাইজন্টালের সাথে যদি সে একদম 90 ডিগ্রিতে যদি ফায়ারটা করে, তাহলে কিন্তু সে কোনো প্রতিধ্বনি শুনবে না। তার মানে এই ফিগারটা কিন্তু ভুল। আচ্ছা, তো আমরা এখানে কিছু পয়েন্টের নাম দিই। সো ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, সে 3 সেকেন্ড পরে এ থেকে সে বি পয়েন্টে গেল। আর শব্দ ধরো প্রথমে এ থেকে সি তে আসলো, তারপর সি থেকে বি তে ব্যাক করলো। আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে যে বাতাসে শব্দের বেগ যদি 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভূমি থেকে প্লেনের উচ্চতা নির্ণয় করো। ভূমি থেকে প্লেনের উচ্চতা। আচ্ছা, তো ধরো এটাই হচ্ছে সেই ভূমি থেকে প্লেনের উচ্চতা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমরা এটাকেই দেখালাম, এটা হচ্ছে আমার সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ভূমি থেকে প্লেনের উচ্চতা। ওকে, তো এটাকে আমরা বললাম হচ্ছে ধরো এইচ। আমার হচ্ছে কাজ হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে ফাইন্ড আউট করা, এইচ ইকুয়াল হওয়া, যে ভূমি থেকে আমার প্লেনের উচ্চতাটা কত। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু আমার বায়ুতে শব্দের বেগ দিয়ে দিছে, বায়ুতে শব্দের বেগ দিয়ে দিছে, আর হচ্ছে প্লেনের বেগও কিন্তু দিয়ে দিছে। প্লেন কত বেগে যাইতেছিল? 200 কিলোমিটার পার আওয়ার। 200 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হবে? এটা যদি 3.6 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? এটা যে 200 ডিভাইড হচ্ছে 3.6, আসলে হচ্ছে তোমার 55.56, 55.56, 55.56 মিটার পার সেকেন্ড। তাহলে প্লেন হচ্ছে এত বেগে যাইতেছে। তাহলে এবি দূরত্ব কত হবে সেটা কিন্তু আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, যে এবি দূরত্বটা আসলে কত হবে। যে এবি এস ইকুয়াল ভিটি, তাহলে ভি কত? 55.56 ইন্টু টি, টি মানে কত? 3 সেকেন্ড। তার মানে 55.56 কে 3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 166.68, 166.68 এত মিটার। তার মানে এবি দূরত্ব কিন্তু আমি পেয়ে গেছি। আচ্ছা, তো এখন এই শব্দটা কোন মাধ্যমের ভিতর দিয়ে গেছে? অবশ্যই বায়ু মাধ্যমের ভিতর দিয়ে গেছে এখানে। তাহলে এখানে আছে কি? এয়ার আছে এখানে, এখানে আছে হচ্ছে এয়ার। আচ্ছা,
তো এখন চিন্তা করো এই এসি দূরত্ব। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু খেয়াল করো। তো এই পাইলটটা যেহেতু ফায়ার করার 3 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনছে, তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে এখান থেকে এই পজিশনে যাইতে 3 সেকেন্ড লাগবে। তাহলে শব্দেরও কি এসি মানে এ থেকে সি তে যাইতে এবং সি থেকে বি তে যাইতে শব্দেরও কত সেকেন্ড লাগবে? টোটাল 3 সেকেন্ডই তো লাগবে, তাই না? কারণ প্রতিধ্বনি যদি শুনতে চায়, তাহলে সাউন্ডের জন্য এ থেকে সি হয়ে বি তে যাইতে টোটাল কত সময় লাগবে? 3 সেকেন্ড সময় কিন্তু লাগবে। আচ্ছা, তো শব্দ যেহেতু অলওয়েজ সমবেগে যায়, তাহলে তার এ থেকে সি তে যাইতে যত সময় লাগবে, সি থেকে বি তে যাইতে কিন্তু এক্স্যাক্টলি সেম টাইম কিন্তু লাগবে। তার মানে টোটাল যেহেতু তার 3 সেকেন্ড লাগতেছে, তার মানে এ থেকে সি তে যেতে তার কত সময় লাগবে? 1.5 সেকেন্ড, রাইট? 1.5 সেকেন্ড। এটা এবং এখান থেকে এখানে যেতে কত লাগবে? 1.5 সেকেন্ড লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন ধরো আমরা এসি দূরত্বটা আমরা বের করতে চাই। হ্যাঁ, এসি দূরত্ব বের করতে চাই। তো এসি দূরত্ব যদি বের করতে চাই, ধরো আমরা এসিটা বের করতে চাই, এসি। তো শব্দের বেগ কত? শব্দের বেগ হচ্ছে 340। সেই এসি দ্রুত কত সময় যাবে? 1.5 সেকেন্ডে যাবে। তাই 340 কে 1.5 দিয়ে গুণ করলে কত হয়? তো 1.5, তো এটা আসবে হচ্ছে 510 মিটার। 510 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এবি পেয়ে গেলাম, আর হচ্ছে এসি পেয়ে গেলাম। লাগতো কি এইচ এর ভ্যালুটা রাখতে। তাহলে দেখো তো, যে শব্দ যদি এভাবে যায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতেই পারি যে এখানে ধর একটা পজিশন আছে, এখানে ধর একটা ডি পজিশন আছে, এই ডি পজিশন কিন্তু অবশ্যই এবি এর মধ্যবিন্দু হবে। তুমি যদি পারফেক্টলি যদি ফিগারটা আগাইতে, তাহলে কিন্তু দেখতে পাইতে একদম মধ্যবিন্দু হবে। So আমারটা মনে হচ্ছে মোটামুটি মধ্যবিন্দু আর কি। বা একদম পারফেক্টলি যদি আঁকানো যাইতো, মানে তোমার ওই যে এখানে গ্রিন লাইন দুইটা ইকুয়াল করে যদি আঁকাইতা, তাহলে দেখতে এক্স্যাক্টলি তোমার ডি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু কিন্তু হইতো। এবি এর মধ্যবিন্দু হইতো। তাহলে এখান থেকে আমি ধরো এডি দূরত্বটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তো এডিটা কত আসবে? এবি/2 আসবে। এবির অর্ধেক আসবে। তো 166.68 ডিভাইডেড 2 আসে হচ্ছে 83.83। 83.8, আচ্ছা 83 না, তো 34, কি বলছি, 83.34 এত মিটার। আচ্ছা, তোমার লাগতো কি এইচ এর ভ্যালু। তো এখন তুমি যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতেছো, তাহলে তুমি ট্রায়াঙ্গেল এডিসি, এই ত্রিভুজটা থেকে কি লেখা যায়? যে আমার এসি স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো এখানে আমার এডির ভ্যালু আছে, এসির ভ্যালু আছে, সবকিছু আছে। আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এইচ এর ভ্যালুটা বের করবো, একক আসবে কি মিটারে। তো এটাই কিন্তু আমার ভূমি থেকে প্লেনের যে লম্বালম্বি যে উচ্চতা আছে, হ্যাঁ প্লেনের উচ্চতা, ভূমি থেকে প্লেনের উচ্চতা নির্ণয় করো, তো এটা কিন্তু আসলে এইচ এর ভ্যালু। তো বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম কিন্তু ছিল। তো এই প্রবলেমটা কিন্তু তুমি যদি ফিগারটা যদি আঁকাইতে পারো, ক্যালকুলেশন কিন্তু একদম ইজি। আর তোমার মেইন হচ্ছে ফিগারটা কিন্তু আঁকাইতে হবে আগে। ফিগার কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না, কোশ্চেনে জাস্ট একটু কি দেওয়া ছিল, হ্যাঁ বাংলা লেখাটা দেওয়া ছিল। তো ফিগারটা কিন্তু নিজে নিজে একটু বুঝে আঁকাইতে হবে। যে আমি যদি একদম লম্বা ভাবে যদি পাঠাই, তাহলে কিন্তু আমি প্রতিধ্বনি কিন্তু শুনবো না, কারণ প্লেন একটু সামনে আগে যাবে, প্রতিধ্বনি কিন্তু শুনবো না। যে প্রতিধ্বনি শোনার জন্য আমার শব্দটাকে হচ্ছে একটু বাঁকা ভাবে পাস করে দিতে হবে, তাহলে হচ্ছে আমি এই বি পয়েন্টে এসে এই প্রতিধ্বনি শুনতে পাবো। ঠিক আছে, ওকে। তো আশা করি এটা বোঝা গেছে। সহজ প্রবলেম, বাট ফিগারটা একটু বোঝা লাগবে আর কি। আর বাকি ক্যালকুলেশন তো একদম এই যে জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন, এগুলো পারা যাবে এগুলো। আচ্ছা, এরপর আসি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা প্রবলেম দেওয়া আছে, সেটা কি যে 1005 মিটার দীর্ঘ একটা ফাঁপা লোহার চুঙ্গের এক মুখে শব্দ করলে অপর মুখে 2.8 সেকেন্ড সময় ব্যবধানে দুইটা শব্দ শোনা যায়। হ্যাঁ, রুয়েট 6 সাথে আসছিল। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 335 মিটার/সেকেন্ড হলে লোহার মধ্যে শব্দের বেগ কত? তো এই কোশ্চেনে কিন্তু জাস্ট এই বাংলা লেখাটা দেওয়া ছিল। এখন তোমার চিত্রটা একটু ড্র করে দাও। এই ধরো হচ্ছে সিলিন্ডার আকৃতির একটা পাইপ বা চুঙ্গ আছে। এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে এখানে 1005 মিটার। তো আমি দৈর্ঘ্যটা একটু দেখাই দিই। এখানে এটা হচ্ছে 1005 মিটার, যে এইখান থেকে এতটুকু পর্যন্ত 1005 মিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 1005 মিটার। ওকে। তো এই চুঙ্গটা কি? চুঙ্গটা হচ্ছে একটা লোহার চুঙ্গ, অর্থাৎ আয়রন দিয়ে তৈরি। আয়রন আয়রন দিয়ে তৈরি, এবং ভিতরে কি? ভিতরে কিন্তু ফাঁপা। এই যে ফাঁপা যেহেতু, তাহলে এই ফাঁপা মানে কি? ভিতরে আছে এয়ার আছে। আচ্ছা, ধরো এই জায়গাতে হচ্ছে এয়ারটা আছে, ভিতরে পুরো জায়গাতে এয়ার আছে। আচ্ছা, এখন তুমি কি কাজ করলা? যে এক মুখে শব্দ করছো। ধরো এই মুখে হচ্ছে তুমি শব্দ করছো, এই মুখে ধরো শব্দ করছো, এবং ওই সাইড দিয়ে তুমি দুইটা শব্দ শুনতে পেয়েছো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেন আমি দুইটা শব্দ শুনতে পেয়েছি? এটার ব্যাখ্যাটা কি হতে পারে? একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা করো। হ্যাঁ, 10 সেকেন্ড একটু চিন্তা করো যে কেন আমি দুইটা শব্দ শুনতে পেয়েছি। কারণ আমি যখন এখানে যখন শব্দ করছি, আমি ওখান দিয়ে দুইটা শব্দ শুনতে পাচ্ছি। তো শব্দ কিন্তু একটা তোমার যান্ত্রিক তরঙ্গ, যেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। তো শব্দটা যখন এটার ভিতর দিয়ে যখন যাবে, সে কিন্তু দুইটা মাধ্যম পাবে, একটা হচ্ছে লোহা মাধ্যম, আর একটা হচ্ছে বায়ু মাধ্যম। তার মানে সে লোহা মাধ্যম দিয়ে যাবে, আবার হচ্ছে বায়ু মাধ্যম দিয়ে যাবে। তো বায়ু নাকি লোহা, কোন মাধ্যমে শব্দ আগে যাবে? অবশ্যই হচ্ছে লোহার মাধ্যমে। কারণ কঠিন সলিডের মধ্যে দিয়ে কিন্তু শব্দ তাড়াতাড়ি বেশি প্রসেস।
তার মানে তুমি আয়রন, মানে আয়রনের ভিতর দিয়ে যে শব্দটা যাবে সেটা তুমি আগে শুনতে পাইবা, আর এয়ারের ভিতর দিয়ে শব্দটা যেটা যাবে সেটা কিন্তু তুমি একটু পরে শুনতে পাইবা। এই জন্য কিন্তু বলা হচ্ছে কি, যে অপর মুখে 2.8 সেকেন্ড সময় ব্যবধানে দুইটা শব্দ শোনা যায়। তার মানে তুমি কিন্তু আগে আয়রনের শব্দটা শুনবে, আয়রনের ভিতর দিয়ে যে শব্দটা আসবে এটা তুমি আগে শুনবা, তারপর এয়ারের ভিতর দিয়ে যে শব্দটা আসবে এটা একটু পরে শুনবে। তাহলে দুইটা সময়ের ব্যবধান এখানে বলা আছে কত, 2.8 সেকেন্ড। তাহলে আমরা এখানে দেখা ফেলি, তাহলে এখান দিয়ে একটা শব্দ করলে এখান দিয়ে আমি দুইটা শব্দ বলবো, একটা হচ্ছে এই যে বায়ুর কারণে একটা শব্দ বের হবে, আরেকটা হচ্ছে আয়রনটার কারণে আরেকটা শব্দ বের হবে। তো ধরো আমরা ধরে নিলাম যে বায়ুর কারণে যে শব্দটা বের হয় তাকে ধরো হচ্ছে আমি কি বলা যায়। আচ্ছা এখানে আরেকটা জিনিস বুঝি। আচ্ছা ধরো হচ্ছে আমি বায়ুর কারণে যে শব্দ তাকে ধরো আমি টি টু ধরলাম, আর এখানে আমি এটা টি ওয়ান ধরলাম লোহার কারণে যে শব্দ। এখন বলো তো যে কোনটা সঠিক, যে টি টু আর টি ওয়ান এর মধ্যে বড়টা কি? আমি কি বলছিলাম যে লোহা যেহেতু একটা সলিড, এর মধ্যে দিয়ে শব্দ কিন্তু তাড়াতাড়ি পাস হয়ে যাবে, তাড়াতাড়ি পাস হবে। আর বায়ু মাধ্যম দিয়ে শব্দটা কিন্তু একটু লেটে পাস হবে। তো একটু লেটে যদি পাস হয় তাহলে বায়ু মাধ্যমের যে শব্দ টি টু, তাহলে এটার ভ্যালু কি অবশ্যই বড় হবে, এটার ভ্যালুটা বড় হবে। এর জন্য তো আমি লেটে শুনতেছি বায়ু মাধ্যম দিয়ে, তাই। আচ্ছা, তো এই হচ্ছে আমার মোটামুটি ফিগারটা। এখন আমার এখানে ডেল্টা টি যেটা, মানে এই মাথায় যে ডেল্টা টি, দ্যাট মিনস টি টু মাইনাস টি ওয়ান, অবশ্যই টি টু কিন্তু বড় হবে। টি টু মাইনাস টি ওয়ান কত দেওয়া আছে, এটা 2.8 সেকেন্ড দেওয়া আছে। আমার বের করা লাগতো কি, বের করা লাগতো হচ্ছে লোহার মধ্যে দিয়ে শব্দের বেগ কত। বায়ুর মধ্যে শব্দের বেগ দেওয়া আছে, ধরো এটা হচ্ছে ভি এয়ার বললাম, লোহার মধ্যে শব্দের বেগ ধরো ভি আয়রন বললাম, ভি আই। এই ভি আইটা হচ্ছে আমার এখানে বের করা লাগবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস কিন্তু ক্যালকুলেট করতে পারি। সেটা হচ্ছে ধরো বায়ু মাধ্যম দিয়ে যেহেতু শব্দটা যাবে, তাহলে ভি এয়ার ইকুয়াল এস ইকুয়াল ভিটি না, তাহলে ভি ইকুয়াল কত, এস বাই টি। তো এস কত এখানে, তো কতটুকু দূরত্ব, এই যে 1005 এস বাই টি। তো বায়ু মাধ্যম দিয়ে শব্দ সময়টা কত ধরছি আমরা, টি টু ধরছি, এই হচ্ছে ধরো টি টু। তো এখন এখান থেকে টি টু ক্যালকুলেট করো, যে টি টু ইকুয়াল কত আসবে, এই যে 1005 ডিভাইড হচ্ছে ভি এয়ার, ভি এয়ার কত 335 মিটার পার সেকেন্ড। তাহলে 1005 কে 335 দিয়ে ভাগ করলে কত হয়, 1005 ডিভাইডেড 335, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তার মানে হচ্ছে বায়ুর ভিতর দিয়ে যখন শব্দটা যাবে তখন সময় লাগবে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে লোহার ভিতর দিয়ে যখন শব্দটা যাবে সেটা কত হবে আমরা কিন্তু ইজিলি এই ইকুয়েশনের সাহায্যে বের করতে পারি। তাহলে এখান থেকে বের করবা কি, টি ওয়ানটা বের করবো। টি ওয়ান কত আসবে, 3 - 2.8, 3 - 2.8, 3 - 2.8 মানে কত, 0.2 সেকেন্ড। তাহলে কিন্তু আমরা আমাদের থিওরির সাথে কিন্তু মিলতেছে, যে এয়ারের ভিতর দিয়ে শব্দটা কিন্তু লেটে পাস হবে, যার কারণে টাইম লাগছে 3 সেকেন্ড। আর লোহার মধ্যে দিয়ে শব্দ কিন্তু অনেক ফাস্ট পাস হবে, যার জন্য সময় লাগছে 0.2 সেকেন্ড। তো এখন আমার বের করা লাগবে কি, যে ভি আয়রনটা বের করা লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, যে এস ইকুয়াল ভিটি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে এস কত, 1005, এস ইকুয়াল ভিটি, তার মানে ভি আয়রন ইন্টু হচ্ছে টি আয়রন। তো টি আয়রনটাকে কত ধরছিলাম, টি ওয়ান ধরছিলাম। তাহলে এখানে বসা হচ্ছে 1005 ইন্টু হচ্ছে ভি আয়রন আমার বের করা লাগবে। আর আয়রনের মধ্যে দিয়ে শব্দ পাস হয় 0.2 সেকেন্ড। তার মানে ভি আয়রন ইকুয়াল, যে 1005 কে 0.2 দিয়ে ভাগ করলে কত হয়, 1005 ডিভাইডেড 0.2, সো এটা আসে হচ্ছে 5025 মিটার পার সেকেন্ড, 5025 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো বায়ু মাধ্যমে কিন্তু শব্দ অনেক স্লোতে পাস হয়, 335। সলিড মাধ্যমে কিন্তু অনেক বেশি, 5025। আবার পানির মধ্যে দিয়ে কত, 1492 বা এরকম ছিল, 1450 থেকে 1500-র মধ্যে, এরকম আর কি। তো এই হচ্ছে আমার এটা আনসার আর কি। তো আশা করি বোঝা গেছে, এগুলো কিন্তু মজার মজার প্রবলেম রুয়েটে আসছিল। রুয়েটে আগে বেশ ভালো ভ্যালু, ভালো প্রবলেম করতো যখন রিটেন কোশ্চেন ছিল আর কি। এখন রুয়েটে রিটেন আছে কিনা আমার এক্সাক্টলি খেয়াল নেই, আসছে মনে হয় গতবার থেকে মনে রিটেন চালু হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কোশ্চেন আর কি। এরপরে আসি। আচ্ছা, এরপরে আরেকটা মজার প্রবলেম আছে, এটাতে কি বলেছে খেয়াল করো। বইটা আসছিল 11-12 সালে। সমুদ্রের তলদেশে কোনো উৎস হতে 660 হার্টজ কম্পাঙ্কের সৃষ্ট শব্দ তরঙ্গ সমুদ্র পৃষ্ঠ হতে 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে 3.33 সেকেন্ড সময় লাগলে শব্দের উৎসটা সমুদ্রের তলদেশে কত গভীরে অবস্থান করবে তা নির্ণয় করো, যেখানে বায়ু এবং পানিতে 660 হার্টজ কম্পাঙ্কের শব্দ তরঙ্গের পার্থক্য। আচ্ছা, বায়ু এবং পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, আচ্ছা 1.85 মিটার, এবং বাতাসে শব্দের বেগ দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, যে ধরো এটা ধরো হচ্ছে একটা সমুদ্র, এই হচ্ছে আমার সেই সমুদ্রটা। বলছে কি, যে সমুদ্রের তলদেশে কোনো উৎস হতে, এই যে ধরো সমুদ্রের তলদেশ আছে এখানে, এখান থেকে ধরো একটা উৎস আছে, এই হচ্ছে আমার সেই সোর্স, সাউন্ডের যে সোর্স আছে, সোর্স এখান থেকে একটা শব্দ তৈরি হয়েছে। শব্দ তৈরি হইয়া কি হয়েছে, যে শব্দ তরঙ্গ সমুদ্র পৃষ্ঠ হতে 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেছে। তার মানে সমুদ্রের পৃষ্ঠ থেকে সে 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছে, তার মানে অবশ্যই তো সে সমুদ্র পাড়ে দিয়া, সেই সমুদ্র পাড়ে দিয়া ধরো সার্ফেসে আসবে। তারপর সার্ফেস থেকে, এই যে ধরো এটা হচ্ছে সার্ফেস, সার্ফেস থেকে সে আবার 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছাইছে। শব্দটা সার্ফেস থেকে আবার 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছাইছে।
তো ধরো এইখানে আছে শব্দটা। এখন বলছে যে সোর্স থেকে একদম একদম কি বলা যায়, সার্ফেস থেকে 1 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে, তার টোটাল সময় লাগছে, তার টোটাল সময়, হ্যাঁ এটা ধরো হচ্ছে আমার এ বিন্দু, সার্ফেসটা ধরো বি বিন্দু, আর এই সি বিন্দুটা ধরো বাতাসের মধ্যে আছে, এটা তো অবশ্যই এয়ার, আর এটা হচ্ছে এখানে ওয়াটার আর কি। তাহলে তার এ থেকে বি হইয়া সিতে যেতে এই শব্দটার সাউন্ড যেটা আছে, সাউন্ডের এ থেকে বি হয়ে সিতে যাইতে টোটাল সময় লাগছে কত, 3.33 সেকেন্ড। তো হ্যাঁ 3.33 সেকেন্ড, এত সেকেন্ড সময় লাগছে। এখন বের করতে বলছি কি, যে সমুদ্রের তলদেশে কত গভীরে অবস্থান করবে, তার মানে তোমার সমুদ্রের গভীরতাটা বের করতে বলছে, মানে এ বি যে দূরত্ব সেটাই বের করতে বলছে। ধরো আমরা এটাতে এইচ বলবো, আর এই এইচ এর ভ্যালুটা হচ্ছে ফাইন্ড আউট করা লাগে, যে সমুদ্রের গভীরতাটা কত। বেশ মজার প্রবলেম, কিন্তু এগুলো একটু বোঝা লাগে। দেখো প্রথমে ইমাজিনেশনটা করো যে তুমি কিভাবে বের করো। প্রথম কথা হচ্ছে তোমার এই দূরত্বটা বের করা লাগে, তার জন্য তোমার প্রাথমিক ইমাজিনেশনটা কি, যদি ধরো আমি পানির ভিতরে শব্দের ব্যাগটা যদি বের করতে পারি, এবং পানির ভিতরে শব্দটা কতক্ষণ ধরে ছিল, অর্থাৎ শব্দের এ থেকে বিতে যেতে কতটুকু টাইম লাগছে, এই দুইটা জিনিস যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে কিন্তু আমি ইজিলি এস ইকুয়াল ভিটি সূত্রের সাহায্যে আমি এই এবিটা বের করতে পারবো। আরেকবার বলি, যে পানিতে শব্দের ব্যাগটা তুমি বের করবা, এবং পানিতে শব্দটা কত সেকেন্ড ছিল, মানে এ থেকে বিতে যেতে তার কতটুকু সময় লাগছে, ওই সময়টা বের করবে। এই দুইটা জিনিস বের করতে পারলে আমার কিন্তু এইটা ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা, এতটুকু আশা করি বোঝা গেছে। তো এখন দেখো যে পানিতে শব্দটা তুমি কিভাবে বের করতে পারো, যে মানে এ থেকে বিতে যেতে কতটুকু সময় লাগছে, এটা কিন্তু ইজিলি বের করা যাবে। কারণ দেখো তোমার এ থেকে সি পর্যন্ত সময়টা দেওয়া আছে 3.33, এখান থেকে যদি বি থেকে সিতে যাওয়ার সময়টা যদি আমি বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমার যে পানিতে শব্দটা কতক্ষণ ছিল এটা কিন্তু বের করতে পারবো। তাহলে বি থেকে সিতে যেতে কতটুকু সময় লাগবে, সেটা কি মানে ধরো টাইম এয়ার, মানে এয়ার এর মধ্যে সে কতটুকু ট্রাভেল, মানে কত সময় ট্রাভেল করছে, সেটা আমরা ইজিলি বের করতে পারবো এস ইকুয়াল ভিটি সূত্রের মাধ্যমে। কারণ কি, কারণ এয়ার এর ভিতরে সে কতটুকু দূরত্ব গেছে 1 কিলোমিটার, এবং এয়ার এর ভ্যালোসিটি কত, 330 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে কিন্তু আমরা এয়ার এর যে টাইম আছে সেটা বের করতে পারবো। তো হলো প্রথমে আমরা বের করে রাখি এয়ার এর টাইমটা বের করে, তারপর পানিতে মানে এ থেকে বিতে যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করে ফেলি। ম্যাথ কিন্তু সহজ, এটা একদম সহজ একটা ম্যাথ। তো আমার এখানে বাতাসে শব্দের বেগ দেওয়া আছে, তো আমরা প্রথমে ধরো বি থেকে সিতে যখন যাইতেছে, সে কোন মাধ্যমে যাইতেছে, বায়ু মাধ্যমে যাইতেছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে 1000 মিটার এস ইকুয়াল ভিটি, তার মানে বি এয়ার ইন্টু হচ্ছে টি এয়ার বললাম, টি এয়ার। তো এই 1000 থাকলো এখানে, ভি এয়ারটা কত, এই 330 বলে দিছে, ইন্টু হচ্ছে টি এয়ারটা। তাহলে এখান থেকে হচ্ছে টি এয়ারটা বের করে, যে বাতাসের মধ্যে মানে সে বি থেকে সিতে যাইতে সে কতটুকু সময় নিছে, তার মানে 1000 ডিভাইড হচ্ছে 330। তো এটা আসে হচ্ছে মোটামুটি 3.03 সেকেন্ড, 3.03 সেকেন্ড। তাহলে কিন্তু আমি বুঝতেছি ভালোই। তাহলে টি ডাব্লিউটা কত, মানে হচ্ছে সে যখন এ থেকে যখন বিতে যাইতেছে তখন তার কত সময় লাগতেছে। টোটাল সময়টা যদি 3.33 হয়, এবং টি এয়ারে যদি 3.03 কাটা ফেলি, তাহলে এটা তাহলে কত হয়, 3.33 মাইনাস 3.03, তাহলে এটা কত আসবে, এটা আসলে হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে সে পানির মধ্য দিয়ে এ থেকে বিতে যাইতে সময় নিচ্ছে কত, 0.3 সেকেন্ড। আচ্ছা, আমি কি বলছিলাম, যে এইচ এর ভ্যালুটা বের করার জন্য কি কি লাগবে, টাইমটা লাগবে, আর হচ্ছে ভ্যালোসিটিটা লাগবে, যে ওয়াটারের ভিতরে তার ভ্যালোসিটিটা কত। আচ্ছা, তো দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু দিয়ে দিছে, তোমার কোশ্চেনে কিন্তু ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিছে। তো ধরো আমি যদি ভি ডাব্লিউটা যদি বের করতে চাইতাম, তাহলে আমি কি লিখতাম, যে ভি ইকুয়াল কি এফ ল্যামডা ল্যামডা ডাব্লিউ। এখন আমার কাজ হচ্ছে এই ল্যামডা ডাব্লিউর ভ্যালুটা হিসেবে বের করা লাগবে, ল্যামডা ডাব্লিউর ভ্যালুটা বের করা লাগবে, কারণ এফ এর ভ্যালু কিন্তু দিয়ে দিচ্ছে, যে 660 দিয়ে দিচ্ছে এটা। আচ্ছা, তো আমার কাজ কি এখন ল্যামডা ডাব্লিউটা বের করা লাগবে। তো ল্যামডা ডাব্লিউ বের করার আগে হচ্ছে তোমার আগে ল্যামডা এয়ারটা বের করা লাগবে। কারণ দেখো বলে দিচ্ছে যে বায়ু এবং পানিতে 660 হার্টজ কম্পাঙ্কের শব্দ তরঙ্গের পার্থক্য হচ্ছে 1.85 মিটার। আচ্ছা, তো আগে হচ্ছে তুমি ল্যামডা এয়ারটা বের করো। তো ল্যামডা এয়ার কিভাবে বের করা যায়, এটা একদম ইজি, যে ভি এয়ার ইকুয়াল এফ ইন্টু ল্যামডা এয়ার, রাইট। তাহলে ভি এয়ার কত, 330, ইকুয়াল এফ এর ভ্যালু কত, 660, থাকলে হচ্ছে এখানে ল্যামডা এয়ার। তাহলে ল্যামডা এয়ার কত আসবে, ভাগ করলে কত, হাফ হয়, বা হচ্ছে 0.5, ল্যামডা এয়ার হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, এবার আসি, এবার দেখো পার্থক্য কিন্তু দিয়ে দিছে। তো আমরা কি জানি, যে বায়ুতে আর পানিতে ভ্যালোসিটি কোনটার মধ্যে বেশি হবে, অবশ্যই পানিতে ভ্যালোসিটি বেশি হবে। আর ফ্রিকোয়েন্সি যদি ফিক্সড থাকে, তাহলে আমরা কি বলতে পারি, যে ভি প্রপোর্শনাল হচ্ছে ল্যামডা। তার মানে যেই মাধ্যমে ভি মানে ভ্যালোসিটি বেশি হবে, ওই মাধ্যমে ল্যামডা বেশি হবে। তার মানে পানিতে যেহেতু তোমার ভ্যালোসিটি বেশি, তার মানে কিন্তু আমরা এটা বলতে পারি যে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এয়ারের রেসপেক্টে। তাহলে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এয়ার, এটার ভ্যালু কত দেওয়া আছে, 1.85। তাহলে এখান থেকে হচ্ছে তুমি ল্যামডা ডাব্লিউটা বের করে ফেলো, ল্যামডা ডাব্লিউ কত আসবে, 1.85 প্লাস হচ্ছে কত, ল্যামডা এয়ার 0.5। তো 1.85 এর সাথে 0.5 যোগ করলে কত হয়, 2.35, 2.35 এত মিটার।
তাহলে আমরা ল্যামডা ডাব্লিউ কিন্তু বের করে ফেলছি, এই যে এটা কিন্তু চলে আসছে। তার মানে কি, এবার হচ্ছে তুমি ভি ডাব্লিউটা বের করে ফেলো। তাহলে ভি ডাব্লিউ সমান কত আসবে এখানে? তাহলে ফ্রিকোয়েন্সি কত, 660 ইন্টু হচ্ছে ল্যামডা ডাব্লিউ কত, 2.35। তাহলে 660 রে 2.35 দিয়ে গুণ করলে কত হয়? আসলে হচ্ছে মোটামুটি 1551 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমার কিন্তু ভি ডাব্লিউ কিন্তু চলে আসছে। তাহলে এবার এইচ সমান কত? এস ইকুয়াল ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করো। এইচ ইকুয়াল এস ইকুয়াল ভিটি। তো ভি কত? 1551। টি কত? পানিতে কত সময় লাগছে? 0.3। 1551 ইন্টু 0.3 এত মিটার। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 465.3 এত মিটার। তো এইটাই হচ্ছে আমার আনসার। তো ম্যাথ কিন্তু বেশ মজার ম্যাথ, বেশ মজার ম্যাথ, অনেকগুলো স্টেপ এই ম্যাথে, যে স্টেপ বাই স্টেপ আমাদের আগাইতে হবে আর কি। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো একটু চিন্তা করে করে আর কি আনসার করা লাগবে। অনেকগুলো স্টেপ, কিন্তু কতগুলো স্টেপ আছে? এখানে একটা স্টেপ, এখানে একটা, তারপর এখানে একটা, 1 2 3 4 5 6টা স্টেপ কিন্তু ম্যাথটা। হ্যাঁ, ম্যাথ কিন্তু এমনিতে সহজ, বাট তোমার একটু ভেঙে ভেঙে বোঝা লাগবে যে কোন স্টেপের পরে কোন স্টেপটা হইতেছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তাহলে ম্যাথ গুলো দেখবে ইজি হবে। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা গেছে আশা করি। এখন চলো হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে আচ্ছা, কি বলা হয়েছে, নির্দিষ্ট মাধ্যমে কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1% হ্রাস পেলে কম্পাঙ্কের শতকরা কতটুকু পরিবর্তন হবে? তাহলে এই মাধ্যমটা নির্দিষ্ট করে দিছে। তো মাধ্যম যদি নির্দিষ্ট করে দিই, তার মানে কিন্তু আমার ভ্যালোসিটি কিন্তু ফিক্স করা। কি বলছে, কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1% যদি হ্রাস পায়, তাহলে কম্পাঙ্কের শতকরা কতটুকু পরিবর্তন হবে? আচ্ছা, তো ধরো আমি ধরলাম হচ্ছে ইনিশিয়াল যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ধরো আমি ল্যামডা 1 ধরলাম। তারপর হচ্ছে ফাইনাল তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কত আসবে? ল্যামডা 1 মাইনাস 1% অফ ল্যামডা 1, এটা কত আসবে? 0.99 ল্যামডা 1। এটা আসলে ল্যামডা 2 এর ভ্যালুটা। আচ্ছা, এখন বলছে কম্পাঙ্কের শতকরা কত পরিবর্তন হবে। তার মানে ল্যামডা 1 এর জন্য কম্পাঙ্ক ধরছিলাম আমরা F1, আর ল্যামডা 2 এর জন্য কম্পাঙ্ক ধরলাম হচ্ছে আমরা F2। এখন মিডিয়ামটা যদি ফিক্সড হয়, তাহলে কি ভিটা হবে ফিক্সড। তাহলে ভি ইকুয়াল আমরা কত বলতে পারি, যে F1 ল্যামডা 1 ইকুয়াল হচ্ছে F2 ল্যামডা 2 এটা বলতে পারি। আচ্ছা, এখান থেকে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ধরো আমরা F2/F1 লিখলাম এখানে, ইকুয়াল তাহলে কত আসবে? ল্যামডা 1 বাই হচ্ছে ল্যামডা 2। এটা তো এখন বের করতে বলছি যে কম্পাঙ্কের শতকরা পরিবর্তন। আচ্ছা, এখন একটা কাজ করো, যে তুমি চাইলে নর্মাল যে কোনো মেথড হচ্ছে ক্যালকুলেশন গুলো করতে পারো। এই যে এইভাবে করতে পারো, যে ধরো উপরে জাস্ট বিয়োজন করে দিলা, তাহলে তোমার একবার একই জিনিসটা চলে আসবে, যে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ডিভাইড হচ্ছে ল্যামডা ও আচ্ছা এটা কি বসে না, আচ্ছা নিচে তো আমার কি থাকতেছে, ল্যামডা 2 থাকতেছে, 2। তো এইভাবে চাইলে ক্যালকুলেশন করতে পারো, বা তোমার যেভাবে ভালো লাগে ক্যালকুলেশন করো, সমস্যা নেই। তাহলে আমরা কি কাজ করলাম, উপরে বিয়োজন করে দিই, তাহলে আমার একবারে এই পুরোটা জিনিস চলে আসলো, যে পার্সেন্টেজে একবার পুরোটা জিনিস চলে আসে, যে পরিবর্তন বাই হচ্ছে আদি। আচ্ছা, তো এবার হচ্ছে জাস্ট এখানে ক্যালকুলেশন করলে আমার কাজ হয়ে যাবে। সো ল্যামডা 1 মাইনাস 0.99 ল্যামডা 2 এর ভ্যালু কত? এটা, ল্যামডা 2 এর ভ্যালু কত? 0.99 ল্যামডা 1। তো এবার এটা ক্যালকুলেশন করো, যে ল্যামডা 1 গুলো বাদ দিলে কত থাকে, 1 মাইনাস 0.99 ডিভাইড হচ্ছে 0.99। তো এটা আসে হচ্ছে কত আসে? 0.01। তো এটা চাইলে হচ্ছে আমি 100% দিয়ে গুণ করতে পারি, কারণ 100% এর ভ্যালু কত? 1ই তো। এটা গুণ করে দিই, না গুণ করা কিন্তু একই কথা। তাহলে ধরো আমরা গুণ করে এটা হচ্ছে পার্সেন্টেজে নিয়ে গেলাম, তাহলে কত আসবে? এটা 1.01%। তাহলে কি হবে, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি এত পার্সেন্ট হ্রাস করি, তাহলে আমরা ধরো ভি যদি ফিক্সড হয়, তাহলে কি এফ প্রপোর্শনাল হচ্ছে 1/ল্যামডা। তাহলে এটা যদি আমি কমাই, তাহলে ফ্রিকোয়েন্সি কি অবশ্যই বাড়বে, তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধি পাবে, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি কমাই দিই, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তো আশা করি বোঝা গেছে এগুলো। এগুলো নর্মালি ভার্সিটিতে আসবে, ভার্সিটিতে বা হচ্ছে এমসিকিউতে আসবে। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এটাই মনে হয় লাস্ট ম্যাথ। দেখি এটা কি বলা হচ্ছে এখানে। বলছে সমুদ্রের উপরিতলে পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব হচ্ছে 20 মিটার। আচ্ছা, এবং ওই তরঙ্গের বেগ হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। তরঙ্গের ওঠানামার সঙ্গে সঙ্গে একটি নৌকার উপরে নিচে 2 মিটার সরানো হয়, নৌকার সর্বোচ্চ উলম্ব বেগ কত? আচ্ছা, এটার মধ্যে বলছে কি, যে পরপর দুইটা তরঙ্গ সৃষ্টি। আচ্ছা, তো প্রথমে একটা তরঙ্গ ড্র করে ফেলো, একটা তরঙ্গ আঁকে ফেলো এখানে। তো কিছু যেহেতু বলা নাই, ধরো আমরা হচ্ছে সাইন তরঙ্গই আঁকাই বা কজ আঁকাই, একই জিনিস আসবে যেহেতু তরঙ্গ শীর্ষ বলে দিচ্ছে। আচ্ছা, তো ধরো তরঙ্গ হচ্ছে এইভাবে ধরো সামনের দিকে আগাইতেছে, তরঙ্গ এইভাবে সামনের দিকে আগাইতেছে। আর হচ্ছে এই হচ্ছে যে একটা তরঙ্গ আঁকাইলাম। হ্যাঁ, মোটামুটি হয়েছে। আচ্ছা, তরঙ্গ শীর্ষগুলো মনে হয় একটু বাঁকা হয়ে গেছে। তো যাই হোক, ধরে নাও যে এই হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ, আর এই হচ্ছে আর কি আরেকটা তরঙ্গ শীর্ষ।
আচ্ছা, তো এগুলো কিন্তু এই যে এইভাবে যাইতো আর কি। তো একটু মেনে নেওয়া আর কি, যে তরঙ্গটা একটু সাথে আঁকতে গিয়ে বাঁকা হয়ে গেছে, একটু নিচে দিয়ে যাবে আর কি। আচ্ছা, তো এতটুকু আশা করি এগুলো বুঝতে পারবা। কারণ আচ্ছা, পরপর দুইটা তরঙ্গ শীর্ষের দূরত্ব হচ্ছে 20 মিটার, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব কি 20 মিটার বলা আছে। এবং ওই তরঙ্গের বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে তরঙ্গটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে 18কে যদি 3.6 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে তরঙ্গটা হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। ধরো এটা হচ্ছে তার ভিটা, তরঙ্গের বেগ ভি। তারপর বলছে কি যে তরঙ্গের ওঠানামার সঙ্গে সঙ্গে একটা নৌকার উপরে নিচে 2 মিটার সরণ হয়। আচ্ছা, তো এবার চিন্তা করে যে এইখানে ধরো একটা নৌকা আছে। হ্যাঁ, এইখানে একটা নৌকা চিন্তা করলাম আমরা, এই যে এখানে ধরো একটা নৌকা আছে। এই নৌকাটার উপরে নিচে 2 মিটার সরণ হয়, তার মানে সে উপরে উঠবে একবার, নিচে নামে নিচে যাবে একবার। টোটাল কত হবে? 2 মিটার। তার মানে একটু চিন্তা করে যে তরঙ্গটার সাথে সাথে কি নৌকাটা একবার উপরে উঠবে, আরেকবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, তরঙ্গের সাথে সাথে ওঠানামা করবে। তো এটা কিন্তু বলছে যে তরঙ্গের ওঠানামার সঙ্গে সঙ্গে একটা নৌকার উপরে নিচে 2 মিটার সরণ হয়। তার মানে উপরে এবং নিচে মিলাই হচ্ছে 2 মিটার। এটা ছিল আমার উপরের পয়েন্ট, আর এটা হচ্ছে আমার এখানে নিচের। এই যে টোটাল হচ্ছে 2 মিটার, এই যে উপরে নিচে 2 মিটার সরণ হয়। এই যে এখান থেকে এতটুকু, এটাই হচ্ছে কিন্তু আমার 2 মিটারটা কিন্তু বলা আছে। তাহলে টোটালটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে কত? 2 মিটার। যে নৌকার 2 মিটার সরণ হয়। তারপর বলছে নৌকার সর্বোচ্চ উলম্ব বেগ কত, অর্থাৎ সে যখন একদম পিক পয়েন্টে যখন থাকবে তখন তার ভি ম্যাক্সটা তাহলে কত আসবে সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, ভি ম্যাক্স তো আমার এখানে তো থাকবে না, সরি সরি। কারণ ভি ম্যাক্স কখন হয়, আমরা কিন্তু সিম্পল হারমোনিক মোশনে কিন্তু পড়ে আসছি। ভি ম্যাক্স কিন্তু হয় তার সাম্যাবস্থানে হয় ভি ম্যাক্স। ঠিক আছে, সেগুলো কিন্তু পেঁচা দিবা। সাম্যাবস্থানে হয় হচ্ছে তার ভি ম্যাক্স। ধরো এই পয়েন্টে সে একটা ভি ম্যাক্স প্রাপ্ত হবে, এই পয়েন্টে একটা ভি ম্যাক্স প্রাপ্ত হবে। এখন বলছে কি নৌকার সর্বোচ্চ উলম্ব বেগটা কত। ভি ম্যাক্স কিন্তু সেই সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়ামের লাইনে কিন্তু সেই ভি ম্যাক্স প্রাপ্ত হবে। আচ্ছা, তো আমাদের ভি ম্যাক্স এর ইকুয়েশন কি ছিল মনে আছে? ভি ম্যাক্স এর ইকুয়েশন ছিল এ ওমেগা। আচ্ছা, তো কোশ্চেনটা এই চিত্র থেকে অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। অনেক কিছু এখান থেকে বের করা পসিবল। যেমন দেখো এখানে উপরে নিচে 2 মিটার সরণ হয়, তাহলে বিস্তারটা কত? বিস্তার কিন্তু যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটি তো বিস্তার ছিল। তাই কত? 1 মিটার হচ্ছে বিস্তার। আচ্ছা, তারপর তাহলে চিন্তা করো যে তরঙ্গ দৈর্ঘ্য কই থেকে আমরা কাউন্ট করতাম, ধরো এই পয়েন্ট থেকে এটুক পর্যন্ত যে দূরত্ব সেটাই কি আসলে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল। তাই তুমি এবার এভাবে চিন্তা করো যে হ্যাঁ, এবার এভাবে চিন্তা করো যে তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে শুরু না করে আমি যদি এইখান থেকে যদি শুরু করি, যে কোনো একটা তরঙ্গ শীর্ষ থেকে যদি শুরু করি, যে এতটুকু পরিমাণ পরে যদি শুরু করি, তাহলে এখান থেকে কি এতটুকু পরিমাণ পরে গিয়ে শেষ হবে এখানে। তাহলে দেখো তো এই 20 মিটারটাই আসলে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য না? একটু নিজেই চিন্তা করে দেখো, একটু নিজেই চিন্তা করে দেখো। এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমি এখান থেকে একটু পিছন থেকে যদি শুরু করি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে শেষটাও কি একটু পিছনে গিয়ে হবে। তাহলে এই যে 20 মিটার, এটাই আসলে কি তরঙ্গ দৈর্ঘ্য। নিজে ইমাজিন করে দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার কেন হয়। 20 মিটার, আচ্ছা, পাইলাম 20 মিটার পাইলাম। ভ্যালোসিটি পেয়ে গেলাম। আমাদের লাগবে হচ্ছে এখন ভি ম্যাক্সটা, তাহলে এ ওমেগা। এর ভ্যালু তো পেয়ে গেছি 1 মিটার। তাহলে বসাই দেবো 1 ইন্টু ওমেগা মানে কত? 2 পাই এফ। তাহলে এখানে থাকলো হচ্ছে 1, এখানে থাকলো হচ্ছে 2 পাই এফ মানে কত? আমরা তো জানি যে ভি হচ্ছে এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল করে যে ভি ডিভাইড হচ্ছে ল্যামডা, সে বসাইলাম। আর এখানে থাকলো হচ্ছে আমার 2 পাইটা থাকলো। আর ভি এর ভ্যালু কত? 5, আর ল্যামডার ভ্যালু কত? 20। তাহলে কত হয় যে 2 পাই ইন্টু 1/4, 2 পাই ইন্টু 1/4, তাহলে কত আসবে? পাই বাই 2। তো পাই বাই 2 এর ভ্যালু কত হয়? আসবে হচ্ছে 1.5708 এত মিটার পার সেকেন্ড। তো এইটাই হচ্ছে আমাদের এখানে আনসারটা। সো এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। তো এটা ম্যাথ কিন্তু বেশ মজার, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলা, বা এইচএসসি তেও দিতে পারে কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, তো এটাই তো আমাদের লাস্ট ম্যাথ প্রবাবলি, হ্যাঁ এটাই ছিল লাস্ট ম্যাথ। তো এখানে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করেছি, প্রায় 10-12টা তো হবেই। তো সবগুলো ম্যাথ আরেকবার হচ্ছে নিজে নিজে একবার প্র্যাকটিস করো, আর হচ্ছে ক্লাসটা বেশ মনোযোগ দিয়ে করো আর কি। ঠিক আছে, তাহলে আজকে একটু পর্যন্ত রাখি। দেখা হবে নেক্সট ক্লাসে।